ওদের এসব ছোট বিষয় নিয়ে ঝগড়া দেখে আমার রাগ উঠে গেল। তাই ওদেরকে ধমক দিয়ে বললাম, এই তোরা দুজন আমাকে নিয়ে মারামারি করতো, আর ওদিকে আমার খালাতো বোন আমাকে বিয়ে করুক, আর এটা না চাইলে মন দিয়ে আমার কথা শোন। রিমি আর মায়া চুপ হয়ে গেল। আমি ওদের দুজনকে ভালো মতো প্ল্যানটা বুঝিয়ে দিলাম। ওরা দুজন বলল, প্ল্যান মতো কাজ হলেও সরে পড়বে তো। 100% শিওর না, তবে কাজ হওয়ার সম্ভাবনা বেশি। আচ্ছা। কিছুক্ষণ পর রিমিদের বাসা থেকে চলে আসি। রাতে খাবার সময় আম্মু বলল, অনেক, আমি তোর আব্বুর সাথে কথা বলেছি। তোর আব্বু বলেছে 1 মাসের ভেতর তোর আর সীমার বিয়ে দিবে। আগে থেকেই তোকে জানিয়ে রাখলাম। আম্মুর কথা শুনে সীমা লজ্জা পেয়ে উঠে গেল। ওর ঢং দেখে রাগে শরীর জ্বলছে। আমিও খাওয়া বাদ দিয়ে উঠে এলাম। আমার রুমে ঢুকতে যাবো এমন সময় সীমা আমার হাত ধরে টান দিয়ে পাশের রুমে নিয়ে এলো। আমি রাগ দেখিয়ে বললাম, এই তুই আমাকে টেনে এখানে আনলি কেন? তোমাকে দেখতে। দেখ সীমা, ফাজলামি করবি না। আমি তো ভালোবাসা দেখাচ্ছি, ফাজলামি করছি না। তোর ভালোবাসা আমার লাগবে না। তোমার না লাগলেও আমার যে লাগবে। তাছাড়া আর কিছুদিন পর আমাদের বিয়ে হবে, তখন তো আমাকে ভালোবাসতেই হবে। শখ কত, ভাগ এখান থেকে। যাব না, আগে একটু আদর করো তারপর যাও। তোর কি লজ্জা শরম উঠে গেছে যে এইসব বলছিস? তোমাকে দেখে তো এমন মনে হচ্ছে সব দোষ তোমার। ছাড় আমাকে, এসব আমি পারি না। তুমি না পারলে আমি শিখিয়ে দেব। আমার শেখার দরকার নেই বলে এক ঝটকায় নিজেকে ছাড়িয়ে নিলাম। এরপর নিজের রুমে চলে এলাম। বাবারে, কি রকম ফাজিল মাইয়া, আমাকে বলে আদর করতে। পরের দিন ভার্সিটি গেলাম না। আর আমি ভার্সিটি গেলাম না দেখে সীমা আমাকে বলল, আজকে তোমার শরীর খারাপ নাকি? না তো। তাহলে ভার্সিটিতে গেলে না কেন? প্রতিদিন ভার্সিটি যেতে হয় না, বুঝেছিস? বুঝছি। বুঝলে এখন যা, আর আমাকে একটু একা থাকতে দে। সীমা কিছুক্ষণ চুপ করে দাঁড়িয়ে রইল। এরপর বলল, একটা আবদার রাখবে? কি? রিয়া তো কলেজে, আমি আর তুমি আছি, চলো না কোথাও ঘুরে আসি। জানতাম সীমা এমন কিছু বলবে, তাই ওকে বললাম, কোথায় যাবি? তোমার ইচ্ছে। আচ্ছা তাহলে পার্কে চল। পার্কে যেতে ভালো লাগে না, প্রাকৃতিক কোথাও চলো। তাহলে নদীর পাড়ে যাবি? যাওয়া যায়। তাহলে রেডি হয়ে নে। আচ্ছা। বলেই সীমা চলে গেল। আমিও রেডি হতে লাগলাম। রেডি হয়ে মায়া আর রিমিকে মেসেজ করলাম। একটু পর সীমা এলো। ও একটা নীল শাড়ি পরেছে, হাতে ম্যাচিং করা নীল চুড়ি, আর কপালে নীল টিপ। সব মিলিয়ে একটা নীল পরীর মতো লাগছে। সীমা আমার দিকে হেসে বলল, দেখো তো আমাকে কেমন লাগছে। সুন্দর লাগছে। সত্যি? সত্যি। এখন তাহলে চলো। আমি গাড়ি চালাচ্ছি, আর সীমা আমার পাশে বসে আছে। নানান ধরনের প্রশ্ন করে আমার মাথা ধরিয়ে দিচ্ছে। কিছুক্ষণ পর নদীর পাড়ে চলে এলাম। গাড়িটা রাস্তায় সাইডে পার্ক করে গাড়ি থেকে নামলাম। সকালের দিকে তেমন লোকজন থাকে না। আমি সীমার সাথে হাঁটতে লাগলাম। দুজন পাশাপাশি হাঁটছি। হাঁটার সময় সীমার হাতের সাথে আমার হাত বারবার লেগে যাচ্ছে। আমি সীমার দিকে তাকালাম, দেখিও আমার হাত ধরার চেষ্টা করছে। তাই তো বলি, ওর হাতের সাথে আমার হাত লাগতে যাবে কেন? ভাবলাম ওকে কিছু বলি, কিন্তু কিছু বললাম না। হাঁটতে হাঁটতে নদীর কিনারায় চলে এলাম। ওখানে দুইজন কিছুক্ষণ বসে গল্প করলাম। এরপর সীমা বলল, ও আইসক্রিম খাবে? আইসক্রিম তো এদিকে পাওয়া যাবে না, রাস্তার দিকে পাওয়া যাবে। তাহলে চলো ওইদিকে যাই। দুজনে হাঁটতে হাঁটতে রাস্তার পাশে চলে এলাম। রাস্তার পাশে একটা আইসক্রিমের দোকান পেলাম। ওখান থেকে 2টা আইসক্রিম নিয়ে একটা সীমাকে দিলাম, আর একটা আমি নিলাম। দুজন দাঁড়িয়ে আইসক্রিম খাচ্ছি। এমন সময় পিছন থেকে কে যেন বলল, বাহ, বিয়ে করা বউ রেখে অন্য মেয়ের সাথে আইসক্রিম খাওয়া হচ্ছে। পিছন ঘুরে দেখি মায়া দাঁড়িয়ে আছে। মায়ের কথা শুনে সীমা বলল, দেখুন আপনার কথা ভুল হচ্ছে, অনেকের কোনো বিয়ে হয়নি। আমার কোনো ভুল হয়নি, আমার বর অনেক। 2 মাস আগে আমাদের বিয়ে হয়েছে। মায়ের কথা শুনে সীমা আমার দিকে তাকালো। আমি কি বলবো ভেবে পাচ্ছি না। তখনই মায়া বলল, অনেক, এই মেয়েটাকে? আমার খালাতো বোন। খালাতো বোন কি নিজের বোনের চোখে দেখবে, আর এই মেয়ে তুমি আমার বরকে নিজের ভাইয়ের চোখে দেখবে। অনেক, এসব আমি কি শুনছি? তুমি কি সত্যি বিয়ে করেছো? আমি কিছু না বলে চুপ করে আছি। আমার চুপ করে থাকা দেখে মায়া বলল, এই, তুমি আমাকে কবে তোমার বাসায় নিয়ে যাবে? আমি কিছু জানি না, এখান থেকে আমি গেলাম বলে একটু দূরে চলে এলাম। আমি দেখছি সীমার মায়া কথা বলছে। ওটাকে কথা বলা যাবে না, ঝগড়া শুরু করেছে রীতিমতো। একটু পর সীমা আমার কাছে চলে এলো। ও তো রাগে গজগজ করছে। বুঝতে পারছি আমার উপর দিয়ে টর্নেডো বয়ে যাবে। টর্নেডোর আঘাত সহ্য করার জন্য মনে মনে নিজেকে প্রস্তুত করলাম। একটু পর মায়া আর রিমি আড়াল থেকে আমার সামনে চলে এলো। আমার ডোজি সহ্য করতে পারেনি। অনেকের প্ল্যানটা জোশ ছিল, অর্ধেকে কাজ হয়ে গেছে।
আমার পথের কাঁটা দূর হয়ে গেল। আর কোনো চিন্তা নাই। আমার বিয়ে আটকাবো কিভাবে? তা জানি না, তোর বিয়ে হয়ে গেলে আমি অনেকের রানী হব। এত লাফাস না, শেষ পর্যন্ত দেখ অনেক কার হয়। আমি চাচুকে বলে দিব তোর বিয়ে যেন তাড়াতাড়ি দেয়। তবে রে, বলে রিমি মায়াকে মারতে গেল। এতক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে ওদের কার্যকলাপ দেখছিলাম। এখন ওদেরকে না থামালে দুজনে মাঝ রাস্তায় সত্যি সত্যি মারামারি শুরু করবে। তাই বললাম, দুজনেই থামেন, না হলে কিন্তু খারাপ কিছু হবে। আমার কথা শুনে দুজনেই থেমে গেল। এরপর ওদেরকে বললাম, আমার এখন ভালো লাগছে না, আপনারা বাড়ি যান তো, পরে কথা হবে। আমার কথা শুনে রিমি এসে আমার কপালে হাত দিয়ে বলল, বাবুটার জ্বর এলো নাকি? না, কপালও তো গরম হয়নি। তাহলে কি হলো? ওই তুই সর, তোর এত দরদ দেখাতে হবে না। তুই গিয়ে আঙ্কেলের পছন্দ করা ছেলেকে বিয়ে করে ফেল। অনেকের সেবা যত্ন করার জন্য আমি আছি। আমি অনেককে বিয়ে করার পর তোকে বাড়ির কাজের বেটি বানাবো। তারপর আমাদের দুজনের সব কাজ তোকে দিয়ে করাবো। তোর এই শখ কোনো দিনই পূরণ হবে না, কারণ কিছুদিনের ভেতর তোর বিয়ে হয়ে যাবে। ধুর, মাইয়া মানুষ মানে বেশি কথা বলে। তাই রাগ করে ওখান থেকে উঠে চলে এলাম। এরপর গাড়ি নিয়ে সোজা বাসায় ঢুকে দেখি আম্মু আমার দিকে রাগি মোটে তাকিয়ে আছে। ছোট বোনের হাতে দেখি বিছানা ঝাড়ু দেওয়া ঝাঁটা আছে। আমাকে দেখার পর ওটা আম্মুকে দিয়ে দিল। আম্মু ঝাঁটা নিয়ে আমার দিকে আসছে। বিপদ দেখতে পেয়ে দিলাম এক দৌড়। এরপর নিজের রুমে দরজা আটকে দিয়ে শান্তিতে বসে পড়লাম। যাক বাবা, বড় ধরনের পিটুনির হাত থেকে বেঁচে গেছি। দৌড় না দিলে আমার পিঠ আর ঠিক থাকতো না। সীমা ডাইনিতে না জানি আম্মু আর রিয়াকে কি বলেছে, কিন্তু বাসায় আসার পর খালামণি আর সীমাকে দেখলাম না। ওরা কি এত তাড়াতাড়ি চলে গেল? গেলে যাক, তাহলে বাঁচা যাবে। আর কিচ্ছু না ভেবে ঘুমিয়ে পড়লাম। ঘুম থেকে উঠে দেখি 3টা বেজে গেছে। উঠে গোসল করে আসলাম। এখন রুম থেকে বের হয়ে পরিবেশটা দেখা দরকার। রুম থেকে বের হয়ে দেখি যে যার রুমে আছে। ক্ষুধা লাগছে। চুপি গিয়ে ডাইনিং টেবিলে বসে খাওয়া শুরু করলাম। খাওয়া প্রায় অর্ধেক হয়েছে। এমন সময় আম্মু এসে হাজির। আমি উঠতে যাব, এমন সময় আম্মু বলল, প্লেটে ভাত রেখে উঠলে তোর কপালে অনেক দুঃখ আছে। আগে ভাতটা শেষ কর, তারপর এখানে আই, তোর সাথে অনেক হিসাব বাকি আছে। আম্মুর কথা শুনে কলিজা ঠান্ডা হয়ে গেল। সত্যি সত্যি আমার কপালে অনেক দুঃখ আছে। খাওয়া শেষ করে মাথা নিচু করে আম্মুর সামনে দাঁড়িয়ে রইলাম। এতক্ষণে রিয়াও এসে গেছে। আম্মু বলল, আমি জানি তুই লুকিয়ে বিয়ে করিসনি, তাহলে সীমাকে কেন এসব মিথ্যা বললি? আম্মু তো দেখছি সত্যিটা জানে। এখন কি বলে পার পাবো? হ্যাঁ, বুদ্ধি পেয়েছি। আমি আম্মুকে বললাম, দেখো আম্মু, আমার এসবের ভেতর কোনো হাত নেই। সব দোষ আব্বুর বন্ধুর ভাইয়ের মেয়ের আর আব্বুর বন্ধুর মেয়ের। মানে রিমি আর ওর চাচাতো বোন এসব করেছে? আমাকে পাগল পেয়েছিস নাকি? ওরা কেন এমন করবে? ওরা আমাকে ভালোবাসে। আম্মু আমার মুখে এমন কথা শুনে হাসতে শুরু করলো। আম্মুর সাথে রিয়াও যোগ দিল। দুজন খানিকক্ষণ হেসে থামলো। আম্মু রিয়াকে বলল, কি রে রিয়া, মেয়েরা আজকাল তাদের চেয়ে ছোট ছেলেদের নাকি ভালোবাসা শুরু করেছে। এটা কি তোর বিশ্বাস হয়? আম্মু, এটা কেউ বিশ্বাস করবে না। তোমার ছেলে এইসব বানিয়ে বলছে। দেখ রিয়া, মিথ্যা বলবি না। সত্যিটা একটু একটু তুইও জানিস। ওসব বল। আম্মু দেখো, তোমার ছেলে আমাকেও জড়াচ্ছে। তাই তো দেখছি। ওর একটা ভিত করতে হবে। তোর আব্বু আসুক, দেখ কি করি। আম্মু, তোমাকে একটা সত্যি কথা বলি। বলো। তোমার ছেলে কিন্তু ওই মেয়ে দুটাকে কিস করেছে। ছি, অনেক, তোর কাছ থেকে আমি এটা আশা করিনি। তুই আমার ছেলে হয়ে এমন লুচু হবি এটা ভাবতেই পারছি না। আম্মু, তোমার মেয়ে মিথ্যা বলছে। আমি ওসব কিছুই করিনি। বরং ওরা আমাকে উল্টে চুমু দিয়েছে। মেয়েরা এত বেহায়া হয় না, বুঝলি? তাহলে ওই মেয়ে দুটাকেই ডাকি, ওরা সব বলবে। ওসবের কোনো দরকার নেই। তোর খালার সাথে আবার কথা বলতে হবে। ভালো করে বুঝালে নিশ্চয়ই বুঝবে। সীমা আর তোর বিয়েটা শীঘ্রই দিতে চাই। আর ওর ভেতর কোনো চালাকি করার চেষ্টা করলে তোকে বাড়ি ছাড়া করবো বলে দিলাম। আমি রাগ করে ওখান থেকে রুমে চলে এলাম। আম্মু তো আবার খালামণির সাথে কথা বলবে। আর সত্যিটা জানলে সীমা তো বিয়ে করার জন্য লাফালাফি করা শুরু করবে। জানি না এখন আমি কি করব। রুমে বসে বসে ভাবছি। এমন সময় মায়া কল দিল। হ্যালো। বাবুটা কি করে? কিসের বাবু? কে বাবু? আমার অনেক বাবুটা। ম্যাডাম, এখন ফাইজলামি বাদ দেন, অনেক টেনশনে আছি। কি হইছে? প্ল্যান মতো তো হয়েছে কাজ, কিন্তু আম্মু সবকিছু বুঝে ফেলেছে। এখন তো জোর করে আমাকে বিয়ে দিয়ে দেবে। আন্টি বুঝলো কি করে? আমি কি জানি। এখন কি করবা? শেষমেশ মনে হয় সীমাকে বিয়ে করতে হয়। আমাকে ছাড়া কাউকে বিয়ে করলে তোকে খুন করে ফেলবো বলে দিলাম। বলে মায়া কলটা কেটে দিল। যা বাবা, এ আবার কোন মুসিবতে পড়লাম, আল্লাহ রক্ষা কইরো। সন্ধ্যা হয়ে গেছে। এখন তো রিমির কাছে পড়তে যাওয়ার সময় হয়েছে। যাই, একটু বুদ্ধি নিয়ে আসি। বই নিয়ে রুম থেকে বের হলাম। আম্মু দেখি করিডোরের সামনেই দাঁড়িয়ে আছে। আমাকে দেখেই বলল, পড়তে যাই।
এখন তোর কোনো পড়া নেই, আগে তোর বিয়ে দিব, তারপর যত খুশি পড়িস। আম্মু, এটা কিন্তু আমার সাথে নাইনসাফি হচ্ছে। তোর সাথে যা হচ্ছে সব ঠিকই হচ্ছে, আর সীমার বিয়ে তো সাথেই হবে, এটাই ফাইনাল। এখন রুমে গিয়ে সীমাকে ফোন দিয়ে কথা বলবি। রিমির কাছে আর পড়তে যাওয়া হলো না, রুমে এসে শুয়ে পড়লাম। রাত 10টার দিকে রিয়া আমার রুমে এসে বলল, ভাইয়া আম্মু ডাকছে, খেতে আসো। তোরা খা, আমার ক্ষুধা নাই। আব্বু নাকি তোমার সাথে জরুরি কথা বলবে, আসতে বলছে। এখন কি করবে সেটা তোমার বিষয়, আমি গেলাম। রিয়া চলে গেল। আব্বুকে চরম ভয় পাই, এই জন্য তাড়াতাড়ি নিচে এলাম। আমাকে দাঁড়িয়ে থাকতে দেখে আব্বু বলল, বস। আমি একটা ফাঁকা চেয়ারে বসলাম। আব্বু খেতে খেতে বলল, এসব কি শুনছি? তোর থেকে এগুলো আশা করিনি। জানিস তোর খালা তোর মাকে কত কথা শুনিয়ে গেছে? এসব করার আগে একবারও আমাদের কথা ভাবলি না? আব্বু, আমার কোনো দোষ নাই, সব দোষ আপনার বন্ধুর ভাইয়ের মেয়ের আর আপনার বন্ধুর মেয়ের। ওরা দুজন কেন এমন করবে? কারণ ওরা দুজনই আমাকে ভালোবাসে। কি সিনিয়র মেয়ে জুনিয়র ছেলেকে ভালোবাসে, তাও দুজন একজনকে? অনেক, তুই কি গাঁজা খেয়ে এসব বলছিস? জানি আপনি বিশ্বাস করবেন না, কিন্তু এটাই সত্যি। অনেকের আম্মু, তোমার ছেলের এই কথা কি বিশ্বাস হয়? এটা কেউ বিশ্বাস করবে না। দেখ অনেক, তোর মাও বিশ্বাস করলো না। এখন বল, তোর এই মিথ্যা বলার শাস্তি কি হওয়া উচিত? ওর শাস্তি হলো সীমাকে বিয়ে করা। ঠিক বলেছ, সীমার সাথেই ওর বিয়ে হবে। কাল আমি সীমার আব্বুর সাথে কথা বলবো। আব্বু, মানলাম আমি ভুল করেছি, কিন্তু আমি সীমাকে ভালোবাসি না। আমি যাকে ভালোবাসি না তাকে আমি বিয়ে করতে পারবো না। তাহলে তুই কাকে ভালোবাসিস? আমার তো দুজনকেই ভালো লাগে, তবে রিমিকে একটু বেশিই ভালো লাগে। থাপড়ায়ে তোর দাঁত ফেলে দিব। ফাজলামি করিস আমার সাথে? আব্বু, আপনার সামনে ফাজলামি করছি না, যা সত্যি তাই বলছি। একজন কি করে দুজনকে ভালোবাসতে পারে? জানি না কিভাবে কি হয়ে গেল। তোর মতো লুচ্চা ছেলে জীবনেও দুইটা দেখিনি, যে কিনা তার নিজের চেয়ে সিনিয়র দুটো মেয়েকে ভালোবাসে। আচ্ছা, লোকে এই কথা শুনলে কি বলবে? লোকের কথায় আমার কিচ্ছু আসে না, কারণ লোকের কথাটা আমি খাই না। তুই যে এত ফাজিল হবি আমি কল্পনাও করতে পারিনি। আমার বন্ধুকে এখন কি বলবো? আপনার বন্ধু তো ওনার মেয়ের বিয়ের জন্য অন্য জায়গা ঠিক করে ফেলেছে। তাহলে বাবা ভালোই হয়েছে, রিমির তো বিয়ে হয়ে যাবে। তুই এক কাজ কর, সীমাকে বিয়ে করে নে, তাহলে সব ঠিক হয়ে যাবে। আব্বু, এটা করলে সমস্যার সমাধান হবে না, কারণ আমি পরীক্ষা করে দেখেছি ওরা দুজনেই সত্যি আমাকে ভালোবাসে। আর আপনি সীমাকে বিয়ে করতে বলছেন? সীমা আমাকে ভালোবাসে কিনা সেটা পরীক্ষা করার জন্য সীমার সামনে মায়াকে বলতে বলেছিলাম মায়া আর আমার বিয়ে হয়েছে, আর রিমিকে বলতে বলেছিলাম ও আমাকে ভালোবাসে। কিন্তু সীমা শুধু রিমির কথা শুনে আমাকে এক গাতে কথা শুনিয়ে চলে গেল। আমার কাছে তো জিজ্ঞাসা করতে পারতো আসল কাহিনীটা কি, কিন্তু ও তা করেনি। ভালোবাসলে ভালোবাসার মানুষটার উপর বিশ্বাস করতে হয়, কিন্তু আমি সীমার মধ্যে সেই বিশ্বাসটুকু দেখতে পাইনি। এখন বলেন আমার কি করা উচিত? সীমাকে বিয়ে করা কি উচিত হবে? আব্বু আমার কথা শুনে কিছুক্ষণ চুপ করে রইল, এরপর বলল, আমাকে আজকে রাতটা ভাবার সময় দে। আচ্ছা। এরপর আমি রুমে চলে এলাম। পরের দিন সকালে আম্মুর ডাকে ঘুম ভাঙলো। ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে ছাদে এলাম। ছাদের ফুল গাছগুলোতে অনেক সুন্দর ফুল ফুটেছে। সকালবেলা এত সুন্দর ফুল দেখে মনটা ফ্রেশ হয়ে গেল। কিছুক্ষণ পর নিচে নেমে এলাম, রুমে বসে ফোন টিপছি। এমন সময় তাকিয়ে দেখি আব্বু আম্মু আমার রুমের দরজার সামনে দাঁড়িয়ে আছে। আব্বু আম্মুকে দেখে বললাম, ভিতরে আসেন। ওনার রুমের ভিতরে এলো। আম্মু আমাকে বলল, তোর আব্বু তোকে কিছু বলতে চায়। নিজের ছেলের সাথে কথা বলবে তো অনুমতি নেওয়ার কি আছে? আব্বু, কি বলতে চান বলুন। রাতে আমি তোর খালার সাথে কথা বলেছি। আব্বু দেখছি আমাকে জোর করে খালাতো বোনের সাথে বিয়ে দেবে। গতকাল এত সুন্দর করে বোঝানোর পরও কাজ হলো না, ভালো লাগে না আর। এখন সারা জীবন ওই তাচ্ছেনাটার সাথে কাটাতে হবে। রিমি আর মায়ের মুখটা চোখের সামনে ভেসে উঠলো। ওদেরকে আমি এখন কি জবাব দেবো? আব্বু আমার চেহারা পাল্টে যাওয়া দেখে হাসতে লাগলো। আব্বুর এই হাসির কারণটা বুঝতে পারলাম না। আব্বু হাসতে হাসতে বলল, এত ভয় পাওয়ার দরকার নাই, সীমা তোকে বিয়ে করবে না। আব্বু সত্যি বলছো? সত্যি। কিন্তু কি করে? তুই তো গতকাল বললি সীমা তোকে বিশ্বাস করে না। আমি ফোন করে বললাম যা দেখেছো সব মিথ্যা, কিন্তু ও বিশ্বাস করেনি। সীমা তো নাই, এখন তাহলে আমি ফ্রি? সীমা গেছে তো কি হয়েছে, এখনো মায়া আর রিমি আছে। বিয়ে তোকে দিবই, কিন্তু রিমির তো বিয়ে ঠিক হয়েছে, বাকি থাকলো মায়া। আমি মায়ার আব্বুর সাথে কথা বলবো। এত তাড়াতাড়ি বিয়ে করবো না আমি। তা হবে না, তোকে বিয়ে করতেই হবে। যা ইচ্ছে করেন, আমি গেলাম। আমি রুম থেকে বের হয়ে নিচে চলে এলাম। আব্বু আম্মুকে বলল, মায়ার ফ্যামিলি কি এই বিয়ের প্রস্তাব মানবে? আচ্ছা আমি বলে দেখি।
আজকে ভার্সিটিতে একটা ইম্পর্টেন্ট ক্লাস আছে, তাই দেরি না করে রেডি হয়ে ভার্সিটি চলে এলাম। ক্লাস করে আড্ডা দিচ্ছি, এমন সময় মায়া আর রিমি এলো। দুজনেই সুন্দর করে সেজে এসেছে। কত কিউট লাগে কেন, এই দুটাকে বুঝি না। কিন্তু ওদের বুঝতে না দিয়ে বললাম, এখানে কেন আপনারা? রিমি রাগ দেখিয়ে বলল, গতকাল পড়তে এলি না কেন? আম্মু যেতে দেয়নি তাই। কেন? এখানে বলা যাবে না, পরে বলবো। এখন বলতে হবে? আমি আমার বন্ধুদের দিকে তাকালাম। হারামিনা আমার অবস্থা দেখে মজা নিচ্ছে। ওদেরকে চোখের ইশারা দিয়ে বললাম, এখান থেকে একটু দূরে যা। কিন্তু হারামিরা একটুও নড়ল না, তাই বাধ্য হয়ে রিমিকে বললাম, একটু দূরে চলুন তো। এতক্ষণ মায়া চুপ ছিল। রিমিকে আলাদা করে বলার জন্য ও রেগে গেল। আমার কলার চেপে ধরে বলল, ওই আমিও তোকে ভালোবাসি, সো আমারও সব শোনার অধিকার আছে। শয়তান মাইয়া বন্ধুদের সামনে সবকিছু ফাঁস করে দিল। এখন তো হারামিরা ট্রিট চাইবে। ওসব পরে ভাবলেও চলবে, আগে দুইটাকে নিয়ে একটু দূরে যায়। তাদের দুজনের দু হাত ধরে টেনে বেশ খানিকটা দূরে নিয়ে এলাম। রিমি রেগে বলল, ওরে আনলি কেন? তুই অনেককে একা ভালোবাসিস না, আমিও বাসি। আর আমাদের ভেতর একটা চুক্তি হয়েছে, সো এখন তুই আমাকে কিছু বলতে পারবি না। আমার কথা শুনে দুজন চুপ হয়ে গেল। বাহ, এরা দুজন দেখছি ভালোই আমার কথা শুনে। আমি ছোট হয়ে ওদের কন্ট্রোল করছি দেখে হাসি পেল। একটু পর রিমি বলল, এখন বলো, পড়তে আসুনি কেন? আম্মু আসতে দেয়নি। কেন? এরপর গত রাত থেকে সকাল পর্যন্ত ঘটে যাওয়া সবকিছু ওদের দুজনকে খুলে বললাম। সব শুনে তো মায়া তো খুশিতে লাফাতে লাগলো, আর রিমি মন খারাপ করে দাঁড়িয়ে আছে। রিমির মন খারাপ হবারই কথা, কিন্তু আমি এখন কি করব? কিরে, বলছিলাম না অনেক আমার হবে, দেখলি তো এবার। রিমি মায়ের কথার উপর কোনো উত্তর না দিয়ে চুপচাপ দাঁড়িয়ে আছে। অন্য সময় হলে রিমি এতক্ষণে ঝগড়া লাগিয়ে দিত, কিন্তু রিমি এখন কিছুই করছে না। আমি খেয়াল করলাম রিমি চোখ দিয়ে পানি পড়ছে। রিমির চোখের পানি দেখে আমার ভিতরটা কেমন করে উঠলো। ইচ্ছে করছে রিমিকে বুকে জড়িয়ে ধরে বলি, তুমি শুধুই আমার। রিমির কান্না দেখে মায়াও চুপ হয়ে গেল। মায়া আস্তে আস্তে রিমির সামনে দাঁড়ালো। এরপর রিমি চোখের পানি মুছে দিয়ে বলল, সরি বোন, আমি তোকে হার্ট করতে চাইনি। জানিস, তোর কষ্ট হলে আমার ভালো লাগে না। এরপর মায়া কিছুক্ষণ চুপ করে রইল, তারপর বলল, যখন জানতে পারি তুই অনেককে ভালোবাসিস, তখন তোর উপর অনেক রাগ হয়েছিল, কারণ আমিও তো অনেককে ভালোবাসি। রিমি কান্না করতে করতে বলল, তুই তো অনেককে পেয়ে গেলি, আমি হেরে গেলাম। আমার ভালোবাসা শেষ হয়ে গেল। এখনো তুই হেরে যাসনি, কারণ অনেকই সিদ্ধান্ত নিবে আমাদের ভেতর কে ওর জীবন সঙ্গী হবে। আর এই সিদ্ধান্ত অনেক এখনো নেয়নি। কিন্তু ওর আম্মু আব্বু তো তোকে পছন্দ করেছে। আমি আর অনেকের হব না। ওদের দুজনকে থামিয়ে বললাম, আপনারা একটু চুপ করেন, আমাকে একটু ভাবতে দেন। ওরা দুজনেই চুপ হয়ে গেল। আমি কিছুক্ষণ ভেবে বললাম, আমি দেখতে চাইছিলাম কি আমাকে সত্যিকারের ভালোবাসে, কিন্তু আপনারা দুজনেই আমাকে অনেক ভালোবাসেন, আর আমি চাই না আপনারা দুজন কষ্ট পান। হয়তো আমি আপনাদের ভেতরে একজনকে পছন্দ করলাম, কিন্তু আরেকজনের কি হবে? সেও তো সারাটা জীবন কষ্ট পাবে। আর তাছাড়া আপনারা দুজনই কাজিন, আমার জন্য আপনাদের এত সুন্দর বন্ধুত্বটা নষ্ট হয়ে যাবে। একজন আরেকজনকে সারা জীবন ঘৃণা করবেন। এই জন্য আমি আপনাদের ভেতর একজনকেও বেছে নিতে পারলাম না। আমার কথা শুনে মায়া আর রিমির মুখটা শুকিয়ে গেল। ওরা দুজন করুণভাবে আমাদের দিকে তাকালো। এরপর ওরা দুজন একসাথে বলল, আমাদের দুজনের ভেতর কি একজনও তোমার যোগ্য না? আপনারা আমাকে এত ভালোবাসেন, তার বিনিময়ে খালি কষ্টই পেয়েছেন। আসলে আমি আপনাদের জন্য যোগ্য না। দুজন আর কথা বলছে না। আমি কিছুক্ষণ পর বললাম, আচ্ছা আমি তাহলে আসি, ভালো থাকবেন আর নিজের খেয়াল রাখবেন। বলে ওখান থেকে চলে আসলাম। আমার জন্য ফয়সাল, সিয়াম, ইমন এরা অপেক্ষা করছিল। ওদের কাছে গেলাম। আমাকে দেখে সিয়াম বলল, গেলি হাসি খুশি হয়ে, আসছিস মন মরা হয়ে, ব্যাপার কি? তেমন কিছু না রে। আরে আমরা তোর বন্ধু, আর বন্ধুর কাছে কষ্ট চেপে রাখতে নাই। বল আমাদের, দেখি তোর জন্য কিছু করতে পারে কি না। কিছুক্ষণ আগে ঘটা সব ঘটনায় ওদের খুলে বললাম। সব শুনে ফয়সাল আগে বলল, আসলে তুই কাকে ভালোবাসিস, মায়াকে নাকি রিমিকে? এটা আবার কেমন প্রশ্ন? জানতাম তুই এড়িয়ে যাবি, কিন্তু আগেই বলছিস তুই আমার প্রশ্নের উত্তর দিবি। সিয়াম আর ইমন ওই ফয়সালের সাথেই বলল, আমাদেরও জানতে ইচ্ছে করছে দোস্ত, বল না। আমি কখনো ভাবিনি আমার সাথে এমন হবে। চেয়েছিলাম একজনকে পাবো যে আমাকে অনেক ভালোবাসবে, যার সাথে বাকি জীবনটা কাটাতে পারবো। কিন্তু আমি দুজনকে পেলাম। ওরা দুজনেই আমাকে অনেক ভালোবাসে, কিন্তু তারপরও দুজনের ভেতর থেকে রিমিকেই বেশি ভালো লাগে। মায়াকে যে পছন্দ করি না তা না,
ওকেও ভালো লাগে। এখন যদি আমি রিমিকে সিলেক্ট করি তাহলে মায়ার কি হবে? ওরা কাজিন, পাশাপাশি থাকে, জীবনে তো অনেকবার দেখা হবে, আর প্রতিবার দেখায় আমার ওর সাথে অবিচার করার কথাটা মনে হবে। এর চেয়ে ভালো ওরা দুজনই ওদের মতোই থাকুক। আমি গেলে ওদের মাঝখানে ঝামেলা হয়ে যাবে। আমার কথা শুনে ওরা কিছুক্ষণ চুপ রইল। আমি ইমনের দিকে তাকালাম, ও কিছু বলবে মনে হয়। আচ্ছা, আমি তোকে একটা ভালো বুদ্ধি দিই, তুই দুজনকে বিয়ে করে ফেল, তাহলে তো ঝামেলা মিটে গেল। আরে তুই পাগল নাকি? আমি কি করে তো সামলাবো? হ্যাঁ, তাছাড়া এ তো কখনো সম্ভব না, আর কেউ মানবেও না, কারণ মেয়েরা আর যাই করুক নিজের স্বামীর ভাগ কাউকে দিতে চাইবে না। আচ্ছা, তোদের সাথে অনেক কথা হলো, বাসায় যেতে হবে, আমি এখন আসি বলে ওদের ওখান থেকে চলে আসলাম। এবার গাড়ি নিয়ে বাসায় চলে আসলাম। আম্মু আমাকে দেখে বলল, তোকে এমন দেখাচ্ছে কেন? কিছু হয়নি তো? কিছু একটা তো হয়েছে, বল আমাকে। আম্মু, সারাদিন ক্লাস করছি তাই এমন দেখাচ্ছে। আমি অনেক টায়ার্ড, পরে কথা বলবো, এখন একটু রেস্ট নেব বলেই নিজের রুমে চলে এলাম। বিকেলেও কোথাও গেলাম না, রুমেই কাটালাম। রাতে আব্বু বললো ওনার রুমে যেতে। আমি আব্বু রুমে এলাম, দেখি আব্বু আম্মু বসে আছে, আমাকে বসতে বলল। আমি এমনিতেই ঠিক আছি। আব্বু ধমক দিয়ে বলল, এত কথা বলো কেন? বসতে বলেছি, বসো। আমি আর কথা না বলে চেয়ারটা নিয়ে বসে পড়লাম। তা তোমার কি খবর? এই তো আব্বু, ভালো। যে জন্য আসতে বলেছি, আমি ভাবছি কাল তোমাকে নিয়ে মায়াদের বাসায় যাব, তারপর মায়ের সামনেই সব কথা হবে। আজই তোদের সাথে সবকিছু শেষ করে এলাম, এখন যদি যাই তাহলে বোকামি ছাড়া কিছুই হবে না। তাই আব্বু আম্মুকে দুপুরে ঘটে যাওয়া সবকিছু খুলে বললাম। সব শুনে আম্মু বলল, মাঝখানে খালি সীমার সাথে তোর বিয়েটা হলো না। আম্মু, যা হয় ভালোর জন্যই হয়। তোমার সব কথা শুনলাম। একজনকে বেছে নিলে ভালোবাসার প্রতি অবিচার করা হতো, কিন্তু ভালোবাসা না থাকলে জীবনে শান্তি থাকে না। তোমার একজনকে বেছে নিতে হতো। কিন্তু আব্বু, আরেকজনের কি হতো? ত্রিভুজ প্রেমে একজন ব্যর্থ হবেই, এটা নিয়ে এত ভাবলে জীবন চলবে না। আমি চাই না আমার কোনো কাজে ওরা কষ্ট পাক, তাই আমি এই সিদ্ধান্ত নিয়েছি। আচ্ছা, তুই যখন বলছিস তাহলে তাই হবে। আমি তাহলে আসি বলেই রুমে চলে আসলাম। এইভাবে কিছুদিন কেটে গেল। এই কয়েকদিন ভার্সিটি যাইনি, নিজের ফোনটাও অফ রেখেছি। বিকেলে বাসা থেকে বের হব, তখন মায়া আর সীমা আমাদের বাসায় এসে হাজির। ওদেরকে তো মানা করেছিলাম, কিন্তু ওরা এখানে কি করে? আমি চুপ করে নিজের রুমে চলে এলাম। ওরা আমাকে দেখেনি, এখন আর রুম থেকে বের হওয়া যাবে না। রিমি আর মায়া কয়েকদিন ধরে অনেকের কোনো খোঁজ পাচ্ছে না, পাবে বা কি করে? অনেক তো ভার্সিটিতে যায় না, আর ওর নাম্বারও বন্ধ। আর এই কয়েকদিন অনেককে না দেখে রিমি আর মায়া ব্যাকুল হয়ে যায়। রিমি আর মায়ের ভয় হতে লাগলো। শেষমেশ অনেক তো আবার সীমাকে বিয়ে করলো না তো। ঘটনার শেষে জানতে ওরা শেষ পর্যন্ত সিদ্ধান্ত নিলে অনেককে বাসায় নিয়ে যাবে। ওর বাসায় গিয়ে কলিং বেল কে বাজাবে? তুই বাজাবি? তুই তো অনেককে না দেখে প্রায় দম বন্ধ হয়ে মরে যাচ্ছিস, এজন্য তুই বেল বাজাবি। আচ্ছা, আমি বাজাবো। অনেককে কিন্তু তোর ভুলে যেতে হবে। ওই ভুলে যাওয়ার জন্য আমি ভালোবাসিনি। তাহলে কলিং বেল বাজা। আরে আমাকে তো ওর বাসার সবাই চেনে, আর আমার কথাও ওর পরিবারের সবাই জানে। তুই একটু ট্রাই কর না বোন। কেন যে তুই অনেককে ভালোবাসলি? তুই আমার কাজিন না হলে এতদিন তোর হাত পা ভেঙে দিতাম। অনেক তো আমাদেরকে বারণ করেছে, কি বলবো গিয়ে? যা বলার বলা যাবে, এখন চল। আচ্ছা, আমরা এত কম্পিটিশন না করে নিজেদের ভেতর টস করে নিলেই তো পারি। এখন কথা না বলে কলিং বেল বাজা। রিমি কলিং বেলে চাপ দিল। একটু পর আম্মু গিয়ে দরজা খুলে দিল। দরজা খুলে আম্মু অবাক হয়ে গেল, মনে মনে বলল, এই তো রিমি, আর সাথে মেয়েটা নিশ্চয়ই মায়া হবে। এরা দুজন এখানে তো এমনি এমনি আসবে না, নিশ্চয়ই কোনো গন্ডগোল আছে। কিন্তু এভাবে তো কিছু বলা যাবে না, আগে দেখা যাক এরা কি করে, তারপর না হয় কিছু বলা যাবে। আন্টি কেমন আছেন? জি মা, ভালো আছি। তোমরা দুজন কেমন আছো? মায়া আর রিমি একসাথে বলল, আমরাও ভালো আছি। বাইরে দাঁড়িয়ে না থেকে ভেতরে আসো। আম্মুর কথা শুনে ওরা দুজন ভেতরে এলো। আম্মু মায়াকে ইশারা করে বলল, তা মা, তোমাকে তো চিনলাম না, তোমার নাম কি? আন্টি, আমার নাম মায়া, আর আমি রিমির চাচাতো বোন। ও আচ্ছা, তোমরা দাঁড়িয়ে না থেকে সোফায় বসো। আন্টি, অনেক কোথায়? রিমির কথা শুনে আম্মুর চেহারা পাল্টে গেল। ভাবলো কিছু বলবে, কিন্তু ওরা এখন বাসার মেহমান, এই জন্য কিছু না বলে বলল, অনেক ওর রুমে আছে মনে হয়। আন্টি, আমাদের অনেকের সাথে একটা কথা বলা দরকার। আমরা দুজন ও রুমে গেলাম। আচ্ছা যাও। মায়া আর রিমি আমার দিকে আসতে লাগলো। আম্মু ভাবতে লাগলো কি করা যায় এখন। আমি কিছু বলবো,
নাকি অনেকের আব্বুকে জানাবো? আম্মু আব্বুকে কল করে সব কিছুই বললো। আব্বু বলল, আচ্ছা আমি কিছুক্ষণের ভেতরে আসছি, ততক্ষণে তুমি ওদের ব্যস্ত রেখো। রুমে আটকে ভাবছি শয়তান মেয়ে দুটো না জানি আম্মুকে কি কি বলছে। এখন আম্মু আমাকে কি ভাববে? এমন সময় দরজায় ঠকঠক আওয়াজ হলো। আমি বললাম, কে? বাড়ি থেকে কোনো উত্তর না এসে আরও জোরে ঠকঠক আওয়াজ হলো। বাধ্য হয়ে দরজাটা খুলে দিলাম। তাকিয়ে দেখি বাইরে মায়া আর রিমি দাঁড়িয়ে আছে। দরজা খোলার সাথে সাথে ওরা দুজন আমার গলা চেপে ধরল। ওরে আল্লাহ, দুজন এইভাবে গলায় চাপ দিলে 2 মিনিটের ভেতরে উপরে চলে যাব। অনেক কষ্টে বললাম, ছাড়েন আমাকে, ছাড়েন আমাকে, দম বন্ধ হয়ে আসছে তো। শয়তানের দুটো তবেই আমাকে ছেড়ে দিল। আপনাদের মাথায় কিছু নাই নাকি? আরেকটু হলে তো মরে যেতাম। তোকে না দেখে আমারও ঠিক এমন হয়েছিল। বল, কেন এমন করছিস? আপনাদের তো বলেছি আমি এসবের ভেতরে নাই। আমাদেরকে প্রেমে ফেলে এখন বলছিস নাই? আমাকে বিয়ে না করলে তোকে আজ কি যে করব। মায়া তুই চুপ থাক। অনেক শুধু আমার, ও আমাকে বিয়ে করবে। তোর তো বিয়ে, যা চাচুর পছন্দ মতো ছেলেকে বিয়ে কর, আমাদের ভেতরে আসবি না। অনেক আমার না হলে ওকে কারো হতে দেব না। তোর মতো জল্লাদ মহিলার হাত থেকে অনেককে আমি ঠিকই রক্ষা করব। রিমি কোমরে ওড়না পেঁচিয়ে রাগী কণ্ঠে বলল, ওই তুই জল্লাদি, শয়তানি। দেশে এত ছেলে থাকতে কেন আমার অনেকের উপরেই মরতে এসেছিস? ওই আমি না, তুই। কারণ তুই আগে অনেককে প্রপোজ করছিস। তুই প্রপোজ করলে কি হবে? অনেক আগে আমাকে কিস করেছে, এজন্য অনেক শুধু আমার। কিস আমাকেও করছে, অনেক আমার। এদের দুজনের ঝগড়া চলাকালীন দরজার দিকে তাকালাম। দেখি আম্মু আর রিয়া দাঁড়িয়ে আছে। রিয়া তো এসব দেখে হেসে গড়াগড়ি খাওয়ার উপক্রম হয়ে গেছে। আম্মু ও রিয়ার মতো অবস্থা, মানে দুজন সবকিছু দেখিয়ে ফেলেছে। আমার তো লজ্জায় মরে যেতে ইচ্ছে করছে, কিন্তু এই ফাজিল মাইয়া দুটো থামার কোনো লক্ষণই নাই। কিন্তু যে করেই হোক এদের থামাতে হবে, নাহলে আশেপাশের বাসার লোকজনও টের পেয়ে যাবে। এই জন্য ওদের দুজনকে আস্তে করে বললাম, আপনাদের সব কথা আম্মু শুনছে। আমার কথা বলার সাথে সাথেই দুজন থেমে গেল। ওরা দুজন দরজার দিকে তাকিয়ে দেখলো সত্যি সত্যি অনেকের আম্মু আর রিয়া দাঁড়িয়ে আছে। দুজনেই লজ্জায় মুখটা রাঙা করে ফেললো। আমি মায়া আর রিমির দিকে তাকালাম, দেখি ওরা নিচের দিকে তাকিয়ে আছে। আম্মু আমাকে বলল, অনেক তুই এখানে থেকে যা, আমার একটু এদের সাথে পার্সোনাল কথা আছে। আম্মুর কথা শুনে আমি চলে যেতে লাগলাম। তখনই মায়া আর রিমি দুজনে আমার 2 হাত চেপে ধরলো। আমি পেছন ঘুরে ওদের দিকে তাকালাম। ওরা ইশারায় বোঝালো আমি যেন না যাই। আম্মু বলল, বাহ, এত ভালোবাসা! আগে তো এমন ভালোবাসা দেখিনি, কিন্তু ভাবতেছি কাকে বৌমা বানাবো। আম্মুর কথা শুনে ওরা দুজনের সাথে সাথে বলল, আমি হব। দুজনের কাণ্ড দেখে আমারও হাসি পাচ্ছে, কিন্তু আম্মুর সামনে আছি সেজন্য হাসতেও পারছি না। ইতিমধ্যে দেখি আব্বুও চলে আসলো। আম্মু আব্বুকে টেনে আড়ালে নিয়ে গেল। কিছুক্ষণ পর ফিরে এলো। আব্বু আস্তে আস্তে রুমের ভিতরে প্রবেশ করলো। আব্বুকে দেখে ভয় পেতে লাগলাম, না জানি এখন আমাকে কি বলে। আব্বু মায়া আর রিমির দিকে তাকিয়ে গম্ভীরভাবে বলল, খাটের ওপর বসো। আব্বুর আদেশ শুনে ওরা সাথে সাথে খাটের উপরে বসে পড়ল। আমি এবার আর চোখ ওদের দিকে তাকালাম। ওদের চোখে মুখে লজ্জা থেকে ভয়ের ছাপ চলে এসেছে। এমন অবস্থায় ভয় পাবারই কথা। আব্বু এবার মায়াকে বলল, তুমি যে আমার ছেলেকে ভালোবাসো সেটা কি তোমার ফ্যামিলিতে জানে? মায়া মাথা নিচু করেই বলল, না। আব্বু আবারও বলল, তুমি তো আমার ছেলের চেয়ে বড়, তাহলে তোমার চেয়ে বড় কাউকে ভালোবাসা উচিত ছিল। কিন্তু তুমি তা না করে তোমার চেয়ে জুনিয়র ছেলেকে ভালোবেসেছো। এটা তো তোমার ফ্যামিলি মানবে না। আঙ্কেল, ভালোবাসা বলে আসে না, হয়ে যায়, ঘটে যায়। আর সিনিয়র ছেলেকেই ভালোবাসতে হয় বা বিয়ে করতে হবে এমন তো কোনো নিয়ম নাই। তাহলে ভালোবাসলে দোষ কোথায়? আমরা সমাজে বাস করি, চলতে গেলে লোকে নানান কথা বলবে, এটা তো তুমি বোঝোই। আঙ্কেল, আমি বা আপনি যদি 2 দিন না খেয়ে থাকি তাহলে সমাজের কেউ জিজ্ঞাসা করবে না খেয়েছি কি না। যে সমাজে সবাই মিলেমিশে বাস করা উচিত, আমরা তা না করে একজন কি করলো সেটা নিয়ে মজা করি। এমন সমাজের মানুষের কথায় কান না দেওয়াই উচিত। তুমি খুব একটা ভালো কথা বলছো, কিন্তু এটা আর কয়জনে ভাবে? আচ্ছা, এবার আমি রিমিকে কিছু প্রশ্ন করব, ঠিকমতো উত্তর দিবে। জি আঙ্কেল। শুনলাম তোমার নাকি বিয়ে ঠিক হয়েছে। তা আব্বুর পছন্দ করা ছেলেকে বিয়ে না করে একটা জুনিয়র ছেলের পিছনে কেন আসো? আসলে আমি অনেককে অনেক ভালোবাসি,
ওকে ছাড়া আমি বাঁচবো না। জানি না ওকে পাবো কিনা, কিন্তু ওকে পাবার আশায় ওর পিছে আছি। যদি তোমার অন্য জায়গায় বিয়ে হয়ে যায় তখন কি করবে? অন্য কারো হওয়ার আগে নিজেকে শেষ করে দিব। আব্বু রিমির কথা শুনে আর কিচ্ছু বলল না। তোমার মতামত কি? আব্বু, আমি আপনাকে আগে যা বলেছি সেই সিদ্ধান্তে অটল আছি। এদের কাউকে বিয়ে করতে পারবো না। আমাদের ভালোবাসা শিখিয়ে এখন কেটে পড়া হচ্ছে অনেক, এটা কিন্তু ঠিক না। তো আমি তোমাদের ভিতরে কাকে বিয়ে করব? আমাকে। তোমাদের ভিতরে একজনকে বিয়ে করলে আরেকজনের মন খারাপ করবেই। আমি এটা চাই না, এই জন্য বিয়ে করতে পারবো না। অনেক, একটু রুমের বাইরে যা, এদের সাথে আমার পার্সোনাল কথা আছে। আমি আব্বুর কথা মতো রুমের বাইরে চলে এলাম। দরজার সামনে এসে দাঁড়িয়ে দেখতে লাগলাম আব্বু ওদের কি বলে, কিন্তু নিচু গলায় বলার কারণে আব্বুর কথা শুনতে পেলাম না। ওরা দুজন আব্বুর কথা শুনে মাথা ঝাঁকিয়ে সাই দিল। কিছুক্ষণ পর মায়া আর রিমি চলে গেল আমার সাথে কথা না বলেই। আব্বু কি এমন বলছে যার জন্য আমার সাথে কথা বললো না? ওরা কথা বলেনি, তার জন্য আমার খারাপ লাগছে কেন? আমি তো সিদ্ধান্ত নিয়েছি ওদের ভেতরে কাউকে বিয়ে করবো না, তাহলে তো আমার খারাপ লাগার কথা না। হয়তো মনের অজান্তে আরো ভালোবেসে ফেলেছি দুইটা পাগলিকে। রাতে আব্বুকে জিজ্ঞাসা করলাম কি এমন বললো যার জন্য ওরা চুপচাপ চলে গেল। আমার প্রশ্নে আব্বু কিচ্ছু না বলে হাসতে লাগলো। আব্বুর হাসি দেখে আমার রাগ হতে লাগলো। আমি রেগেই বললাম, বলেন, না হলে এত হাসার কি আছে? যখন ওদের ভেতরে কাউকে বিয়ে করবি না তখন তোর এসব শুনে কি লাভ বল? ওরা চলে গেছে, তোর তো খুশি হওয়ার কথা, কিন্তু তা না হলে অবরন্ত কথা জিজ্ঞেস করতেছিস। আব্বুকে আর কিছু জিজ্ঞাসা না করে রুমে চলে এলাম। দূর, ভাল লাগছে না, দুইটা পাগলির কথা মনে পড়ছে। ইচ্ছে হচ্ছে ওদের সাথে কথা বলি। এটা আমার কি হলো? আমি একজনকে বাদে দুজনকেই ভালোবেসে ফেলেছি। আমার এখন কি হবে? আমি তো আর দুইটা বিয়ে করতে পারবো না। এইভাবে আরও কয়েকদিন কেটে গেল। এই কয়েকদিন আমার আর কাটে না, প্রায় সময় ওদের কথা মনে হয়। রাতের ঘুমও চলে গেছে, ঘুমালেই স্বপ্নে এসে জ্বালায়। পরের দিন ভার্সিটি এলাম। এই কয়েকদিন ওদের একজনও ভার্সিটিতে আসেনি, আজও মনে হয় আসবে না। আব্বু মনে হয় ওদেরকে আমার থেকে দূরে সরে যেতে বলেছিল, এজন্যই তো ওদেরকে আর দেখছি না। ক্যাম্পাসে বসে বসে এগুলোই ভাবছিলাম। হঠাৎ কাঁধে কারো হাতে স্পর্শ পেলাম, মনে হলো অনেক কাছেরই কেউ হবে। আমি ঘুরে দেখি মায়া, আর ওর পাশে রিমি দাঁড়িয়ে আছে। বিয়ের মঞ্চে দুজনের মাঝখানে আমাকে বসিয়ে দিল। রিমি আর মায়ের মাঝখানে বসে নিজেকে এলিয়েন এলিয়েন মনে হচ্ছে। আমি মায়ের দিকে তাকালাম, ওর মুখে মিষ্টি হাসি। এবার রিমির দিকে তাকালাম, ওর চোখ মুখ লজ্জায় লাল হয়ে আছে। এমন সময় আম্মু আমার পাশে বসলো। আমি আম্মুকে ইশারায় বললাম, এই সময় মানে কি আম্মু? আম্মু বলল, এটা তোর আকামের শাস্তি। আম্মু কি বলতেছো সব? আমি কোনো খারাপ কাজ করিনি। রিমি নাকি প্রেগনেন্ট আর তুই নাকি ওরই সর্বনাশ করছিস। আম্মু, তোমার কি আমাকে ধর্ষক বলে মনে হয়? না, কিন্তু একটা মেয়ে তার সতীত্ব নিয়ে বাজে কথা কখনো বলে না। বিশ্বাস করো আম্মু, আমি কিচ্ছু করিনি। এসব বলে লাভ নেই, এখন তোর পাপের বোঝা তোকেই বইতে হবে। কিন্তু মায়া এখানে বসে যাচ্ছে কেন? দেখ, একদম নাটক করবি না। মায়াকে লুকিয়ে বিয়ে করছিস আর আমাদেরকে সেদিন বলছিলি এসব মিথ্যা। সীমাকে পরীক্ষা করার জন্য এসব করছিস, কিন্তু মায়া নিজে স্বীকার করছে তুই ওকে নিয়ে মসজিদে বিয়ে করছিস। ওকে, বিয়ের কাগজপত্র দেখাতে বলো নাই? মায়া বলল তোর কাছেই নাকি সব কাগজপত্র। আম্মু, তোমার নিশ্চয়ই কোথাও ভুল হচ্ছে, আমি এসব কিছু করিনি। দেখ, এমনিতেই মায়া আর রিমির বাবা মার কাছে অনেক কথা শুনতে হয়েছে। শেষ পর্যন্ত দুজনকেই তোর সাথে বিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কি? এইসব কবে ঘটলো? 2 দিন আগে। আমাকে কিছু জানাওনি? তোরে জানিয়ে কোনো লাভ হবে না, তাই জানাইনি। না না, আমি এ বিয়ে করতে পারবো না। কেন করবি না? আকাম করার সময় মনে ছিল না? আম্মু, আমি কতবার বলবো এইসব আমি কিছুই করিনি গো। যখন তোকে সীমাকে বিয়ে করতে বলি তখন তোর না বলার পরই আমার বোঝা উচিত ছিল কিছু তো একটা কিছু হয়েছে। 2 দিন আগে আসল রহস্য পেলাম, আর তুই এখন বলছিস বিয়ে করবি না। তোরই বিয়ে করতে হবে আজই, সবার সামনে। আর কোনো উপায় পেলাম না, শেষমেশ 2টা ডাইনিকে বিয়ে করতে হলো। আমি একটা পিচ্ছি ছেলে, শেষে কিনা 2টা সিনিয়র বউ জুটলো। এখন আমি এদেরকে কি করে সামাল দেব এইসব ভাবছি। এমন সময় রিয়া এসে আমার চুল ধরে টান দিল। আমি ওদেরকে চোখ লাল করে বললাম, মজা করতেছিস কেন? হ্যাঁ, তো অবস্থা দেখে আমার খুব হাসি পাচ্ছে। দেখ, এমনিতেই ভয় করছে, তারপর তুই এসে আবার মজা করছিস। ভাই রে, অন্য মানুষ তো একটা বউই সামলাতে পারে না, কিন্তু তোর গলায় 2টা। এখন দেখি
কেমন করে বউ সামলাস? তুই আমার বোন না শয়তানের চেলা রে? আমি নিরপেক্ষ, কিন্তু আমার খুব জানতে ইচ্ছে করছে আজকে বাসর হবে কার সাথে। রিয়াকে কিছু না বলে চুপচাপ বসে রইলাম। এদিকে আমার দুই পাশে দুইটা বউ বসে আছে। নিজেকে খুব অসহায় লাগছে। আল্লাহ গো, আল্লাহ দড়ি ফেলাও। দুই বউয়ের প্যারায় আমি আর পৃথিবীতে থাকতে চাই না। এমন সময় ডান হাতে প্রচুর ব্যথা পেলাম, মনে হয় কোনো শয়তান হাতে চিমটি কাটছে। কিন্তু ডান পাশে তো রিমি বসে আছে, আর তো কেউ নাই। রিমি আমার দিকে তাকিয়ে মিটি মিটি হাসছে। ওর মতো একটা নষ্টা মেয়ে আমার বউ হয়েছে, এটা ভাবতে আমার শরীর জ্বলে পড়ে যাচ্ছে একবারে। ইচ্ছে হচ্ছে কষে একটা থাপ্পড় মারি, না সবার সামনে মারাও যাবে না। আস্তে আস্তে সব সুদে আসলে আমি তুলে নেব। এই শোনো। বাম দিকে তাকিয়ে দেখি মায়া ডাকছে। ও চিটিং করে আমাকে বিয়ে করছে, এই জন্য তো শাস্তি শিওর পেতে হবে। ওর ডাকে সাড়া না দিয়ে অন্যদিকে মুখ ঘুরিয়ে নিলাম। মায়াও আমার হাতে চিমটি কাটলো। ও মা, মনে হচ্ছে হাতের মাংস তুলে নিয়েছে রে। মায়াকে ধমক দিয়ে বললাম, হাই এত জোরে কেউ চিমটি কাটে? মায়া আমার দিকে গুন্ডি লুকে তাকিয়ে বলল, আমার কথা শুনলে না কেন? আপনারা দুজন আমার সাথে যে অত্যাচার করছেন, এমন চলতে থাকলে আমার বিষ খাওয়া লাগবো, বা গলায় দড়ি দিতে হবে, অথবা ছাদ থেকে লাফ দিতে হবে। এসব কথা আরেকবার বললে ঠ্যাং ভেঙে রুমে রেখে দিব। একটা বাচ্চা ছেলেকে এত ভয় দেখেন কেন? হ্যাঁ ওই, তুই না পুরুষ মানুষ, তুই তাহলে মাইয়া মানুষ দেখে ভয় পাস কেন? ছোটদের দেখে তো ভয় পায় না, কিন্তু আপনি আর আপনার চাচাতো বোন দুজনই বড়, আমার সিনিয়র, তাহলে ভয় না পেয়ে কি করব? ভাবছিলাম তুই সাহসী, কিন্তু এখন দেখছি তুই একটা ভিতুর ডিম। তোরে নিজের বর ভাবতেও লজ্জা করছে। তাহলে তালাক দিয়ে আমাকে মুক্ত করেন প্লিজ। মরার আগ পর্যন্ত তোকে ছাড়ছি না। এমন ঝগড়াটে বউ থাকলে আমার আর শান্তিতে থাকা যাবে না। দুজনের সাথে ঝগড়া করতে করতে রাত হয়ে গেল। এখন বাসায় যাবার পালা। আব্বু বলল, বৌমাদের নিয়ে বাসায় যা, আমরা আরেক গাড়িতে আসছি। আব্বুর কথায় জবাব না দিয়ে মাথা নাড়িয়ে সাঁই দিলাম। মায়া আর রিমি গাড়ির পিছনে বসেছে, আর আমি গাড়ি ড্রাইভ করছি। আহা রে আমার কপাল, নিজের বিয়েতে নিজেকে ড্রাইভার হতে হলো। একটা বন্ধুদেরও বলতে পারলাম না, ওরাই কি ভাববে। লুকিং গ্লাসে দেখলাম মায়া আর রিমি বসে বসে গল্প করছে। দুই বোন সতীন হয়েও কত মিল। দাঁড়াও বাছা ধনেরা, দাঁড়াও, আমি ভালো করেই জানি তোমাদের মিল কি করে ভাঙাতে হয়, খালি সময়ের অপেক্ষা করতে হবে। কিছুক্ষণ পর বাসার সামনে চলে এলাম। আমি গাড়ি থামাতে ওরা দুজনে নেমে পড়লো। লাল শাড়িতে কিন্তু দুজনকে অপরূপ লাগছে, কিন্তু ওরা দুজনই আমাকে ধোঁকা দিয়েছে। একজন তো নষ্টা মেয়ে, আর একজন মিথ্যা বলছে। ওরা দুজন কোনো কথা না বলে আমার রুমে চলে গেল। মানুষের বাসর ঘরে একটা বউ থাকে, আর আমার কপালে তো দুটা। ধুর, এমন ক্যারেক্টারলেস বউয়ের সাথে বাসরই করবো না। ছাদে চলে এলাম। নিজের উপরই রাগ হচ্ছে, কেন যে ওদের সাথে কথা বলতে গেছিলাম। কথা না বললে এমন মেয়ে আমার কপালে শিওর জুটতো না। আমি একটা জিনিস বুঝতে পারছি না, রিমি কেন অন্যের বাপের ফসল আমার ওপর দিল? আমার সুন্দর লাইফটাকে এইভাবে কেন বরবাদ করলো? কষ্টগুলো বুকের ভেতর থেকে বের এসে চোখের জল হয়ে পড়ছে, তাও এই কষ্ট কমছে না। ছাদের কোনায় গাঁদা ফুলের টবের নিচে এক প্যাকেট সিগারেট রাখা ছিল। সিগারেটের প্যাকেটটা বের করে আগুন লাগিয়ে টানতে লাগলাম। এমন সময় ফোন বাজতে লাগলো। তাকিয়ে দেখি ইমন কল করেছে। ওকে সবকিছু খুলে বললাম। ও শুনেই তো হতবাক হয়ে গেছে, আমাকে কি বলবে ভেবেই পাচ্ছে না। আমি শিশুকে বললাম, তুই এখন ঘুমা, আমি এখন ছাদে ঘুমাবো। আরে আজ তোর বাসর রাত, আর এই রাতটা জীবনে একবারই আসে, এজন্য ছাদে না থেকে রুমে যা। আমি ওই দুইটা নষ্টা মেয়ের কাছে যেতে পারবো না, ঘেন্না লাগে আমার। তোর কিছুই করতে হবে না, রুমে যা। আরে তুই আমার বন্ধু না শত্রু? বন্ধু তো। তাহলে আমার দিকে হয়ে কথা বলতে পারিস না, অন্যদিকে হতে পারবি না তুই। তোর যা ইচ্ছে কর, আমি এখন ঘুমাবো, বাই। বলে ইমন কলটা কেটে দিল। আরো দুইটা সিগারেট শেষ হয়ে গেল। রাত তখন আনুমানিক 12টা পার হয়ে গেছে। এমন সময় কে যেন এসে ঠাস 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 করে কয়টা থাপ্পড় লাগিয়ে দিল। তাকিয়ে দেখি আমার সামনে আব্বু দাঁড়িয়ে আছে। আব্বু রাগী কণ্ঠে বলল, তোর সাহস তো কম না, এই বয়সে সিগারেট খাচ্ছিস? আমার জীবনটা তো খাটাস করে দিছেন, এখন মদ গেঁজা সিগারেট সব খেতে হবে। আমার কথা শুনে আব্বু আবার কয়েকটা থাপ্পড় মেরে দিল। এত জোরে খোদার কসম আগে কোনো দিন থাপ্পড় খাইনি। মনে হয় গালে হাতের 5 আঙ্গুলের ছাপ বসে আছে। আমি দু গালে হাত দিয়ে বসে পড়লাম। আব্বু বলতে লাগলো, তোর কাজে এমন ফল পেয়েছি, কই আর তো কোনো মেয়ে তো এসব বলে না। ওরা কেন বলল?
ভাগ্য ভালো বিয়ে দিয়ে ঝামেলা মিটাইছি, অন্য কোনো জায়গায় এমন কাজ হলে তোরে জেলের ভাত খেতেই হতো। ওদের বিয়ে করা যায় সিঙ্গেল থাকা অনেক ভালো ছিল। এখন বেশি কথা না বলে বাসর ঘরে যা। আমি যাব না। যাবি না? আবারও থাপ্পড় খাবি? বলে আমার সামনে বসে পড়লো। আব্বু তো থাপ্পড় দেওয়ার জন্য হাতও উঁচু করে তুলছে। এখন না বললে আমার কপালে আল্লাহ জানে আরো কত দুঃখ আছে। আপাতত আব্বুর হাত থেকে বাঁচতে বললাম, যাচ্ছি যাচ্ছি। এই তো গুড বয়, এখন আমার আগে আগে চল। আব্বু আমাকে ধাক্কা দিয়ে রুমে ঢুকিয়ে দিল। আমার চোখ গেল বিছানার উপরে, দেখি দুজনই শুয়ে শুয়ে গল্প করছে। আমাকে দেখে শোয়া থেকে বসে পড়লো। আমি এখন কি করবো ভেবে পাচ্ছি না। এখন এত নার্ভাস হলে সারা জীবনই আমাকে নার্ভাস করে রাখবে। বুকে একটু সাহস নিয়ে খাটের কাছে দাঁড়ালাম। দুজনই লাজুক হয়ে ইয়া বড় একটা ঘোমটা দিয়ে বসে আছে। দুজনের ঠং দেখলে বাঁচি না। আমি কিছু না বলে বিছানার মাঝখানে শুয়ে পড়লাম। আমার শোয়া পড়া দেখে মায়া বলল, ওই ওঠ বলছি। আমি এখন উঠতে পারবো না। না হলে তোর উপর উঠে পড়বো কিন্তু। এখন বল, উঠবি না শুয়ে থাকবি? এই মেয়ে কথায় কথায় ভয় দেখায় রে খালি, আর কথা না শুনলে ঠিক তাই করে। তাই উঠে বসলাম। রিমি ঘোমটা নামিয়ে গুন্ডি লুক নিয়ে আমার পাঞ্জাবি চেপে ধরলো। আমি ওর হাত সরিয়ে দিতে চাইলাম, কিন্তু ধমক দিয়ে বলল, গাধা একটা, বাসর রাতে কেউ ঘুমায় নাকি? আপনি একটা নষ্টা মেয়ে, না জানি কার পাপের ফসল নিয়ে আসছেন। আসুন, আমি ওর নষ্টা মেয়ের সাথে বাসর করতে পারবো না। আমার কথা শুনে রিমি মাথা নিচু করে আছে। ও কিছু না বলেই আমার পাশে রুমে চলে গেল। আমি মায়াকে বললাম, দেখেন, আমি মিথ্যাবাদী লোককে অনেক ঘৃণা করি, সো আমার কাছে বাসর করার চেষ্টা করবেন না। যার জন্য করলাম চুরি সেই বলে চোর। আপনাকে কি বলেছি? আমি চুরি করতে বলেছি? মিথ্যা না বললে তোমার সাথে আমাকে কখনো বিয়ে দিত না। তাই বলে এত বড় অপবাদ দেবেন? ছোটখাটো অপবাদ দিলে তো আর বিয়ে হতো না। আর হ্যাঁ, রিমি কোনো নষ্টা মেয়ে না। ও তোমাকে অনেক ভালোবাসে, যার কারণে একটা জঘন্য মিথ্যা অপবাদ নিয়েছে। এজন্য ওর বিয়ে ভেঙে যায়। ভালোবেসে কাউকে না পাওয়ার বেদনাটা অনেক। এই জন্য আমরা দুজন মিলে সিদ্ধান্ত নেই আমরা আমাদের ভালোবাসার মানুষকে বিয়ে করব, যার কারণে আজ আমরা দুজন তোমার বউ। আমার কেন জানি মায়ের কথা বিশ্বাস হলো, কিন্তু আমরা শিওর হতে পারছি না। জানো, আজকের এই রাতটা নিয়ে মেয়েদের কত স্বপ্ন থাকে। আমারও ছিল, কিন্তু যখন তোমাকে ভালোবেসে ফেলি তখন ভাবতাম হয়তো তোমাকে আপন করে পাবো না, কারণ তুমি তো আমার ছোট। ফ্যামিলিতে বললে মানবে না। আমি আল্লাহর কাছে রোজ দুহাত তুলে তোমাকে স্বামী হিসেবে চাইতাম। আল্লাহ আমার দোয়া কবুল করেছেন, তোমাকে আমি স্বামী হিসেবে পেয়েছি। মায়া আমার হাতের উপরে হাত রেখে কথাগুলো বলল। মায়ের কথাগুলো আমার হৃদয়কে নাড়া দিল। ইচ্ছে করছে মায়াকে জড়িয়ে ধরি, কিন্তু নিজের ভিতরে কেমন জড়োটা কাজ করছে, এই জন্য পারছি না। মায়া আমার হাতটা টেনে হাতের পিছনে একটা চুমু খেলো। আমি আজকে একটা অন্য মায়াকে দেখছি। আজ মায়ের ভিতরে যেন সব মায়া এসেছে। মায়া আমার চোখে চোখ রেখে বলল, তোমার মনের কথাটা এখনো বললে না আমায়। কি কথা? যতদিন বেঁচে আছি ততদিন কি তোমার বুকে জায়গা দেবে? আমি এবার মায়াকে জড়িয়ে ধরলাম। মায়াও আমাকে শক্ত করে জড়িয়ে ধরল। একটু পর মায়াকে ছেড়ে দিলাম। এরপর ওর কপালে একটা চুমু দিয়ে বললাম, সারাটা জীবন তোমাকে ভালোবেসে যাব। হঠাৎ আমার রিমির কথা মনে হলো। ওর প্রতি তো অন্যায় করেছি, ওর কাছে মাপ চাওয়া উচিত। এই জন্য মায়াকে বললাম, আমি কি একটু রিমির কাছে যেতে পারি? মায়া আমার একটা হাত ধরে বলল, রাতে আর ওর কাছে যেতে যেতে দিব না। এটা কিন্তু ঠিক না। আমরা আগেই টস করেছি কে আজকে তোমার সাথে থাকবে। আমি টসে জিতে গেছি, এই জন্য তোমাকে যেতে দিচ্ছি না। মায়ের কথা শুনে হাসবো না কাঁদবো বুঝতে পারছি না, কিন্তু মায়া যদি মিথ্যা বলে তাহলে এত চিন্তা করে কি লাভ? একসাথে তো আর দুজনের সাথে বাসর করতে পারবো না। আজ না হয় মায়ের সাথেই থাকি, কাল রিমির সাথে। রিমি যাওয়ার সময় দরজা খুলে রেখে গেছিল। আমি উঠে দরজাটা আটকে দিয়ে এলাম। মায়া এখনো খাটে বসে আছে। আমি গিয়ে মায়ের পাশে বসলাম। মায়া একটু সরে গেল। আমি মুচকি হেসে বললাম, কি ব্যাপার, সিনিয়র বউ ভয় পেয়ে গেল নাকি? ওই, তোরে দেখে আগেও ভয় পাইনি, এখনো পাবো না। তাই নাকি? তাহলে তো আজকে অনেক কিছুই করা যাবে। অনেক কিছু মানে? ওই যে বাসর রাতে যা যা করতে হয়। দেখ, একদম উল্টাপাল্টা কিছু করার চেষ্টা করবি না। আমি দুষ্টুই হাসি দিয়ে মায়ের কাছে চলে এলাম।
মায়া আস্তে আস্তে সরে খাটের কিনারে চলে গেল। আর একটু পিছলেই পড়ে যাবে। আমি মায়াকে টান দিয়ে বুকের সাথে জড়িয়ে দিলাম। মায়াও আমাকে জড়িয়ে ধরলো। আমার হাত মায়ের কোমরে চলে গেল, আঙুল দিয়ে স্লাইড করে ওর পেটের কাছে চলে গেল। মায়া কেঁপে উঠল আর এক হাত দিয়ে আমার হাত চেপে ধরলো। আমি মায়ের দিকে বিরক্তি নিয়ে তাকালাম। মায়া মনে হয় আমার মনের কথা বুঝতে পারলো। ও কোনো কথা না বলেই আমার ঠোঁটে কিস করতে লাগলো। টানা 5 মিনিট পর আমাকে ছেড়ে দিল। এইভাবে কেউ কিস করে নাকি? আর একটু জোরে কামড় দিলে তো আমার ঠোঁট কেটে যেত। তখন রিমিকে কি করে কিস করতাম? বেশি কথা বললে কিন্তু সত্যি সত্যি কামড় দিয়ে কেটে দেব। না, এমন করে না। তাহলে কেমন করে? বলেই মায়া আমার 2 হাত ধরে ওর কোমরে রাখলো। মায়ের এমন কর্মকাণ্ডে আমার হাত কাঁপতে লাগলো। না, আমাকে ভীতু হওয়া চলবে না। আগের মতো আঙুল দিয়ে সুরসুরি দিতে লাগলাম। আস্তে আস্তে দুজনে চলে গেলাম সুখের সাগরে। সকালে চোখ খুলে দেখি মায়া আমার বুকের উপরে ঘুমাচ্ছে। ঘুমন্ত অবস্থায় কত কিউট লাগছে। আমি আলতো করে মায়ের কপালে একটা চুমু এঁকে দিলাম। মায়া চোখ মেলে তাকালো। তার মানে দুষ্টুটা জেগেছিল। এই, উঠলে কখন? অনেক আগে। তাহলে ডাকুনি কেন? তোমার বুকে মাথা রেখে শুয়ে থাকতে ভালো লাগছিল, তাই ডাকিনি। এই যাও, গোসল করে আসো। মায়া গোসল করতে গেল। কিছুক্ষণ পর মায়া গোসল করে বের হয়ে এলো। ভেজা চুলে মায়াকে অনেক মায়াবী লাগছে। আমি গিয়ে পিছন থেকে মায়াকে জড়িয়ে ধরে ওর গলায় একটা চুমু দিলাম। রাতে অনেক দুষ্টুমি করেছো, এখন তো ছাড়ো। এমন সুন্দরী বউ থাকলে সব সময় দুষ্টুমি করতে মন চায়। আগে গিয়ে গোসল করে আসো। বলেই মায়া ধাক্কা দিয়ে বাথরুমে ঢুকিয়ে দিল। গোসল সেরে বের হয়ে দেখি রিমি বসে আছে। এই সময়ের ভিতর মায়া কোথায় গেল? আমাকে তাকানো দেখে রিমি বলল, এক রাতেই আমার সতীনের দেওয়ানা হয়ে গেছো? কই? তোমার চোখ বলতেছে। আরে না। কখন এলি? বলেই মায়া রুমে প্রবেশ করলো। একটু আগে। মায়াকে একটু অন্য দিনের তুলনায় সুন্দরী লাগছে। আমি তো বইয়ের উপরে আবার ক্রাশ খেলাম। এত ক্রাশ খেলে রিমি আমাকে মারবে, তাই চুপ করে আছি। একটু পর রিমি বলল, তার সতীনের বাসর রাত কেমন কাটলো? মায়া একটু হেসে বলল, তোকে বলবো কেন? বাসরাত কেমন কাটে আজকে রাতেই বুঝবি। মায়ের কথা শুনে রিমি আমার দিকে তাকালো। আমি রিমিকে চোখ মারলাম। রিমি ইশারায় চোখ রাঙিয়ে তাকালো। আমি ওর দিকে তাকিয়ে রইলাম। আমাকে রিমির দিকে তাকিয়ে থাকতে দেখে মায়া বলল, বাবা কত মোহাব্বত। বইয়ের উপর ভালোবাসা থাকবে না তো কার উপর থাকবে? খালি একজনের দিকে তাকিয়ে থাকা চলবে না। আমি কি এমনি এমনি এসেছি নাকি? আমি একজনের দিকে তাকিয়ে আছি না, দুজনের দিকেই তাকিয়েছি। আর এই ছোট্ট বিষয় নিয়ে যেন কোনো কথা না শুনি, বুঝেছো? আমার কথা শুনে বাধ্য মেয়ের মতো মাথা নাড়িয়ে সায় দিল। 3 জনে আড্ডা দিতে লাগলাম। একটু পর রিয়া এলো। আমাদের 3 জনকে আড্ডা দিতে দেখে বলল, বাহ, 3 জনের তো ভালোই মিল হয়েছে, কিন্তু কি করে মিল হলো? মায়া হেসে বলল, ভালোবাসা থাকলে মিল তো হবেই। ভাবি, তোমার কি সেদিনের কথা মনে আছে? রিয়ার কথা শুনে মায়া হাসতে লাগলো। আমারও মনে পড়ে গেল রিয়া নিশ্চয়ই শপিং মলের কথা বলছে। সেদিন রিয়া মায়াকে কি থাপ্পড়টাই না মেরেছিল। ভাবতে আমার হাসি পাচ্ছে। রিয়া হাসতে হাসতে বলল, যাকে মেরেছিলাম সে আজ আমার ভাবি। কি আজব, তাই না? রিয়ার কথা শুনে মায়া বলল, যদি জানতাম তুমি আমার ননদ হবে তাহলে না মেরে ছেড়ে দিতাম না। আমি কি তখন আঙ্গুল চুষতাম? আমিও কম মারামারি পারি না। তোমাদের মারামারি গল্প শেষ হলে এখন একটু চুপ করো। আমার কথা শুনে রিয়া বলল, যে জন্য এসেছিলাম সেটা বলতেই ভুলে গেছি। ভাইয়া, তোমার 2টা বউকে নিয়ে নাস্তা করতে আসো। বলেই রিয়া চলে গেল। আমি মায়া আর রিমিকে বললাম, আড্ডা অনেক হয়েছে, এখন খেতে হবে। নাস্তা টেবিলে বসে আছি। মায়া আর রিমি আমার দুপাশে বসেছে। সামনে চেয়ারে আব্বু বসেছে। আব্বু সবার প্লেটে খাবার তুলে দিল। আব্বু খেতে খেতে বলল, পড়াশোনার পাশাপাশি এখন থেকে তোমাকে অফিসও সামলাতে হবে। আব্বু, এটা তো কথা ছিল না। আমি যা বলছি এটাই হবে। আব্বু জোরে কথা শুনে সবাই চমকে উঠলো। কারণ আব্বু এমন রেগে তো যায় না। তার মানে আব্বু আমার উপর রেগে আছে, কারণ আমাকে 2টা বিয়ে করতে হয়েছে। কিন্তু এইভাবে তো আব্বুকে রাখতে দেওয়া যাবে না। তাই আব্বুকে বললাম, আচ্ছা আমি অফিসে যাব, কিন্তু সপ্তাহে 3 দিন। 3 দিন কেন? বাকি 3 দিন অফিস কে দেখবে? বাকি 3 দিন আপনি দেখবেন।
আর আমার যেহেতু পড়া শেষ হয়নি এই জন্য এমনটা করছি। আমার পড়া শেষ হলে আমি অফিসে পুরো সময়ই দেবো। আমার কথা শুনে মায়া বলল, বলার জন্য ধন্যবাদ, কিন্তু আমি চাই না আমার বউ অফিসে যাক। মায়ের কোনো কথা বললো না। খাওয়া শেষ করে রুমে এলাম। রিমি বলল, আব্বু এত রেগে আছো কেন? যে মিথ্যা কথা বলে বিয়ে করেছো এটা সত্যি মনে করলে যে কারোর তো রাগ হবেই। তাহলে আমার উচিত সত্যিটা বলে দেওয়া। তা করা দরকার নেই, বলে তোমাদের ধোঁকাবাজ ভাববে, সারা জীবন হয়তো তোমাদের বিশ্বাস করবে না। আর যে মিথ্যা বলেছো এটা থাকলে আমার উপর কিছুদিন রেগে থাকবে, পরে ঠিকই হয়ে যাবে। তুমি ঠিক বলছো। আমি সবসময় ঠিকই বলি, কিন্তু তোমরা তা বোঝো না। তাই নাকি গো? আমার কথা শেষ হওয়ার সাথে সাথে রিমি আমার গালে চুমু দিল। মায়া অন্যদিকে তাকিয়েছিল, এই জন্য মনে হয় বুঝতে পারিনি। আমি রিমিকে ইশারায় বললাম এখন দুষ্টুমি না করতে। বিকেল পর্যন্ত আড্ডা দিয়েই কেটে গেল। বিকেলে ফয়সাল, সিয়াম আর ইমন এলো। আমাকে দেখেই হারামি তিনটা উল্টো পাল্টা প্রশ্ন শুরু করলো। তোরা তো ফাজিল হয়েছিস কবে রে? আমরা তো ভদ্র ছেলে, তুই তো নাম্বার 1 ফাজিল। তোর মতো এত বড় ফাজিল এই দুনিয়ায় নেই, কারণ 2 সিনিয়র মেয়েকে কোনো ভদ্রপোলা ফাঁসিয়ে বিয়ে করতে পারে না। তোরা বন্ধু না বাঁশ? দুটাই। আচ্ছা না বললি, কিন্তু এটা বল বাসরাত কেমন কাটলো? গুরু কিছু টিপস দেন বাসরাত সম্পর্কে। আমাকে শুধু বলবি বাসরাতে কি কি করতে হয়। 3 শয়তানের প্রশ্ন শুনে মাথা ঘুরেছে। এই 3 জন মনে হয় বুদ্ধি করে এসেছিল আমাকে পচাতে, তাই 3 জন মনেই সন্ধ্যা পর্যন্ত পচালো। এরপর ওটা চলে গেল। রাতে খাবার পর বিছানায় শুয়ে আছি, কিন্তু বউ দুটার একটারও আসার নাম গন্ধ নেই। ভাল লাগে না। একটু পর মায়া এলো। ওর মুখটা কেমন কেমন মলিন লাগছে। মনে হয় আজ ওর কাছে থাকবো না, সেই জন্য মনে হয় এমন লাগছে। কিন্তু আমি নিরুপায়। মায়া কোনো কথা না বলে বেডের ওপরে বসলো। এরপর আমার একটা হাত ধরে চুমু খেলো। ছোট বউটা দেখে অনেক রোমান্টিক মোডে আছে, ব্যাপারটা কি? কিছু না গো, কিন্তু তোমাকে ছাড়া থাকতে মন চাচ্ছে না। তাহলে আমার কাছে থাকো। রিমি কি ভাববে? রিমি কিচ্ছু ভাববে না। না থাক, আমি যাই। বলেই মায়া আমার দিকে ঝুঁকে ওই 2 ঠোঁট আমার ঠোঁটের সাথে এক করে দিল। একটু পর আমাকে ছেড়ে দিয়ে বলল, এই শোনো, আমার বোনটাকে কোনো কষ্ট দিবে না। যদি ওর কাছে থেকে কোনো বদনাম শুনি তাহলে তোমার খবর আছে। এত যখন চিন্তা তখন নিজে থেকে বোনকে শিখিয়ে দাও। তুমি যে রাক্ষস না জানি কি হবে। ওই আমি রাক্ষস হলে তুমি এখনো বেঁচে আছো কেন? হ্যাঁ, আরে তুমি আমার কথার মানে বুঝোনি। আমি এই রাক্ষস মানে এই রাক্ষসকে বুঝাইনি। তাহলে কি? থাক, আর জানতে হবে না, আমি গেলাম। বলে মায়া পাশের রুমে চলে গেল। আমি শুয়ে আছি। কিছুক্ষণ পর দরজা খোলা শব্দ হলো। আধো চোখ খুলে দেখি রিমি দাঁড়িয়ে আছে। আমি চোখ বন্ধ করে চুপচাপ শুয়ে রইলাম। রিমি কিছুক্ষণ আমার দিকে তাকিয়ে রইল, এবার ঘুরে গিয়ে দরজা আটকে দিল। এবার আস্তে আস্তে খাটের পাশে চলে এলো, আমার পাশে বসলো। এখনো আমার দিকে তাকিয়ে আছে। ও হয়তো ভাবছে আমি ঘুমিয়ে গেছি, তাই রিমি আমার মাথায় হাত বোলাতে লাগলো। সত্যি এক অনন্য ফিলিংস। মনে হচ্ছিল এভাবে যদি সারা রাত আমার মাথায় হাত বুলিয়ে দিত। একটু পরে রিমি যখন দেখলো আমার সাড়া নেই, তখন ও আমার দিকে এগিয়ে আসতে লাগলো। আস্তে আস্তে ঝুঁকে আমার কপালে চুমু খেলো। রিমি উঠতে যাবে তখনই আমি রিমিকে জড়িয়ে ধরে ঠোঁটের সাথে আমার ঠোঁটটা এক করে দিলাম। রিমি প্রথমে মনে হয় ভয় পেয়ে যায়, কিন্তু আমি যখন বলি তোমার সব কিছুই চোখ বন্ধ করে দেখছিলাম, এটা শোনার পর মুড চেঞ্জ হয়ে যায়। আমাকে নিচে ফেলে আমার ঠোঁটে কপালে গালে কিস করতে লাগলো। আমি রিমিকে নিচে ফেলে দিলাম। ড্রিম লাইটের আলোতে রিমিকে স্বর্গের অপসরই লাগছে। ওর থেকে আমার চোখ যেন ফিরছেই না। রিমি আমাকে জিজ্ঞাসা করলো, এভাবে তাকিয়ে আছো কেন? আমার পরিটাকে দেখি। যা দুষ্টু, এত বাড়িয়ে বলো কেন? আমি তখন হাতের আঙুল দিয়ে রিমির কোমরে আঙুল দিয়ে সুরসুরি দিচ্ছি। তখন রিমি চোখে চোখ রেখে বললাম, মোটেও বাড়িয়ে বলছি না, আমি তো শুধু আমার বউয়ের সত্যি সৌন্দর্যের কথা বলছি। রিমি আমার হাত চেপে ধরে বলল, এই তোমার হাত দুটো অনেক দুষ্ট হয়ে গেছে, আমাকে শুধু সুরসুরি দিচ্ছে। আমি রিমির কথায় কান্না দিয়ে বললাম, তোমার মিথ্যাটাকে সত্যি করতে হবে। কি মিথ্যা? বারে এত তাড়াতাড়ি ভুলে গেলে? দেখো, আমি তোমার থেকে কিছু লুকাইনি, তাই ভনিতা বাদ দিয়ে বলো কি সত্যি করবে। সবাইকে তো বলেছো আমি তোমাকে প্রেগনেন্ট করেছি, কিন্তু আসলে তো আমি কিছুই করিনি। কিন্তু এইবার তো আমার সেটা সুযোগ এসেছে মিথ্যাটাকে সত্যি করার। রিমি একটা দুষ্টুমি হাসি দিয়ে বলল, আমি কি তোমাকে মানা করেছি? আমি রিমির কথায় হ্যাঁ সূচক জবাব পেলাম। সকালে ঘুম থেকে উঠে দেখি পাশে রিমি নেই। এত সকালে আমাকে রেখে কোথায় গেল? এমন সময় ওয়াশরুমে দরজা খোলার শব্দ হলো। তাকিয়ে দেখি রিমি শুধু শরীরে একটা টাওয়েল জড়িয়ে বের হয়ে এলো। আমি তো দেখি অবাক। আমাকে তাকিয়ে থাকতে দেখে বলল,
মহারাজের ঘুম ভাঙলো তাহলে? কাছে এত সুন্দরী রানী থাকলে ঘুম কিভাবে আসবে? বলে বিছানা থেকে নেমে ওর দিকে যেতে লাগলাম। রিমি বলল, এই এখন আর আমার দিকে আসবে না, আমার সারা শরীর ব্যথা করছে। তুমি একটা রাক্ষস, আমাকে সারা রাত একটু ঘুমাতে দাওনি। আমি দুষ্টুমি না করলে কে করবে শুনি? রিমি কিচ্ছু বলছে না। আমি পিছন থেকে রিমিকে জড়িয়ে ধরলাম। রিমি আমাকে ছাড়ানোর চেষ্টা করছে, কিন্তু আমি শক্ত করে জড়িয়ে ধরে আছি। আমি রিমির কানের কাছে মুখ নিয়ে বললাম, এই তুমি এত সুন্দরী কেন? তোমাকে দেখে চোখ ফেরাতে পারছি না। রিমি আমার কথা শুনে বলল, থাক, আর বাড়িয়ে বলতে হবে না, আমি বুঝছি এগুলো আমাকে খুশি করার জন্য বলছো। এটা তুমি ভাবতে পারলে? আসলে তুমি নিজেই জানো না তুমি কতটা সুন্দরী। তাই নাকি? এখনই চলো, পরীক্ষা হয়ে যাক। কিন্তু তার আগে তোমাকে শাড়ি পরতে হবে, কারণ শাড়িতে মেয়েদেরকে বেশি সুন্দরী লাগে। রিমি হেসে বলল, এখন তুমি গোসল করে আসো, আমি শাড়ি পরছি। আমি গোসল করে বের হয়ে এসে দেখি রিমি একটা নীল শাড়ি পরেছে। নীল শাড়িতে রিমিকে নীল পরীর মতো লাগছে। আমি তো পরি দেখিনি, হয়তো পরীরাও রিমিকে এমন দেখলে হিংসা করতো। আমি রিমির পাশে এসে দাঁড়ালাম। রিমি আমার চোখে চোখ রেখে বলল, এত সুন্দর একটা রোমান্টিক বর পেয়ে আমি অনেক খুশি। কখনো ভাবিনি তোমাকে পাবো, কিন্তু আল্লাহ আমাদের বন্ধন লিখে রেখেছে, যার জন্য তোমাকে পেয়েছি। এমন সময় দরজায় টোকা পড়লো। রিমি আমার থেকে নিজেকে ছাড়িয়ে নিয়ে দরজা খুলে দিল। তাকে দেখি মায়া দাঁড়িয়ে আছে। মায়া একটা মিষ্টি হাসি দিয়ে ভিতরে এলো। মায়া রিমিকে চিমটি কেটে বলল, বলছি বাসরাত কেমন কাটলো? তোর চেয়ে ভালো। বলছে। বিশ্বাস না হলে অনেককে জিজ্ঞাসা কর। মায়া এসে আমার পাশে বসলো। এরপর বলল, রিমি যা বলছে তা কি ঠিক? তোমরা এই বিষয় নিয়ে নিজেদের ভেতর ঝগড়া করছো কেন? এমন ঝগড়া করবার জন্য তোমাদের একজনকেও বিয়ে করতে চাইনি, কিন্তু তোমরা দুজনই আমার বউ হলে। এখন তোমাদের প্যারায় আমার জীবন চলে যাবে। আমার কথা শুনে মায়া আর রিমি কিছুই বললো না, দুজনে চুপ হয়ে আছে। দেখ, দুজন তো বুঝতে পারছে একসাথে থাকতে হলে ঝগড়া করা যাবে না। দুষ্টু মিষ্টি খুনসুটির মধ্যে দিয়ে বেশ কিছুদিন কেটে গেল। এখন সপ্তাহে 3 দিন অফিস করতে হয়, আর বাকি 3 দিন ভার্সিটিতে ক্লাস করতে হয়, আর একদিন মায়া রিমিকে নিয়ে ঘুরতে যেতে হয়। ফাগলি দুটো আমাকে অনেক ভালোবাসে। এখন ওরা দুজনে ঝগড়া করে না। আব্বু আম্মু তো ওদের ব্যবহারে অনেক অবাক হয়েছে। হয়তো ওনারা ভেবেছিল সবসময় দুই সতীনের মাঝে ঝগড়া লেগে থাকবে, কিন্তু এরা দুজন তো ঝগড়াই করে না। আজ অফিস থেকে তাড়াতাড়ি চলে এলাম, কারণ মায়ের আজকে জন্মদিন। বাসাটা সুন্দর করে সাজানো হয়েছে, আত্মীয় স্বজনদের দাওয়াত করা হয়েছে, সবাই এসেছে। কিছুক্ষণ পর মায়া কেক কাটবে, কিন্তু বউ দুটার একটাকেও দেখছি না। আম্মা আমাকে ডাক দিয়ে বলল, বৌমাদের নিয়ে আয় তো বাবা। আমি রুমে গিয়ে টোকা দিলাম। একটু পর রিমি দরজা খুলে দিল। তাকে দেখি দুজনকে লাল শাড়ি পরেছে। আমি একটা হাসি দিয়ে বললাম, নতুন করে আবার বউ সাজা হয়েছে, আজকে কি ওর বাসরাত হবে নাকি? রিমি বলল, দুষ্টু কোথাকার। আরে নিচে সবাই অপেক্ষা করছে, তাড়াতাড়ি এসো। দুজনই বেরিয়ে এলো। মায়া আমার এক পাশে আর রিমি আর এক পাশে হাঁটছে, আর আমি মাঝখানে। দুজন আমার 2 হাত ধরেছে। সিঁড়ি বেয়ে নিচে নামছি। সবাই তখন আমাদের দিকে তাকিয়ে আছে, হয়তো ওরও অবাক হয়েছে। কিছুক্ষণ পর মায়া কেক কাটলো। প্রথমে আমি মায়াকে কেক খাইয়ে দিলাম, তারপর মায়া আমাকে কেক খাইয়ে দিল, এরপর রিমিকে। সব কিছু শেষ হতে হতে রাত 12টা বেজে গেল। রুমে এসে শুয়ে পড়লাম। সারাদিনের ক্লান্তিতে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়লাম। সকালে চোখ খুলে দেখি মায়া আমার বুকের উপরে মাথা দিয়ে ঘুমিয়ে আছে, আর রিমি আমাকে জড়িয়ে ধরে আছে। ইস, বউ দুটো আমাকে ছাড়তেই চায় না, কিন্তু এইভাবে শুয়ে থাকলেও তো দিন চলবে না। তাই ওদেরকে ডেকে তুললাম। ওরা উঠে ফ্রেশ হতে গেল। আমি আরেকটু শুয়ে রইলাম। এরপর ফ্রেশ হয়ে নাস্তা করে অফিসে এলাম। আজকে খান গ্রুপের সাথে একটা ইম্পর্টেন্ট মিটিং আছে, এই জন্য প্রয়োজনীয় ডকুমেন্ট রেডি করলাম। মিটিংয়ে আমার সাথে আব্বুও যাবে। এমন সময় আমার ফোনে কল এলো। পকেট থেকে ফোনটা বের করে দেখি রিয়া কল করেছে। কল রিসিভ করে বললাম, আমি আর আব্বা একটা জরুরি মিটিংয়ে যাচ্ছি, এসে কথা বলবো। ভাইয়া, মায়া ভাবের মাথায় নাকি অনেক যন্ত্রণা করছে, তাড়াতাড়ি আসো, হসপিটালে নিতে হবে। মায়ার তো কখনো এমন আগে হয়নি, তাহলে কি কোনো খারাপ কিছু হতে চলেছে? আমার এখানে দেরি করা ঠিক হবে না। আব্বুকে সব কিছু বুঝিয়ে দিয়ে এসে বাসায় চলে এলাম। মায়া বিছানায় শুয়ে আছে, মুখটা রক্তিম হয়ে গেছে। মনে হচ্ছে সব বিষয় ওর মুখে এসে ভর করেছে। আমি মায়ের পাশে বসলাম। মায়া আমার হাত চেপে ধরে বলল, আমার অনেক কষ্ট হচ্ছে। একটু দেরি করো, আমি হসপিটালে কল করছি, এক্ষুনি অ্যাম্বুলেন্স চলে আসবে। একটু পর অ্যাম্বুলেন্স এলো। আমি মায়াকে কোলে নিয়ে অ্যাম্বুলেন্সের স্ট্রেচারে শুইয়ে দিলাম। রিমিকে বললাম, তুমি আমার সাথে হসপিটালে চলো। রিমি উঠে মায়ের পাশে বসলো, আমিও উঠে বসলাম। আম্মু আসতে চাইলো। আমি বললাম, সবাই একসাথে আসার কোনো দরকার নেই, দরকার হলে আমি ফোন করে জানাবো। মায়াকে নিয়ে সিটি হসপিটালে এলাম। ডাক্তার পূর্ব পরিচিত, তাই মায়াকে দেখতে দেরি করলো না। দেখা শেষে ডাক্তার বলল, কিছু টেস্ট করে দিচ্ছি, এগুলো তাড়াতাড়ি করে আমাকে দেখাবেন।
আর মাথা ব্যথা কমার জন্য ওষুধ লিখে দিচ্ছি, ওটা এনে খাইয়ে দিন, ইনশাল্লাহ মাথা ব্যথা কমে যাবে। আমি ওষুধ কিনে এনে মায়াকে খাইয়ে দিলাম। এখন মায়ের অনেকগুলো টেস্ট করাতে হবে। একে একে সব টেস্ট করানো হয়ে গেল। রিপোর্টগুলো পেতে সন্ধ্যা হয়ে যাবে। ডাক্তারকে বলে মায়ের জন্য একটা কেবিন নেওয়া হয়েছে। মায়া বেডে শুয়ে আছে, আমি ওর পাশে বসলাম। এরপর মাথায় হাত বুলিয়ে দিয়ে বললাম, তোমার কিছুই হবে না। মায়া একটু হাসার চেষ্টা করলো, কিন্তু পারল না। একটু চুপ থাকার পর বলল, জানি আমার কি হয়েছে, হয়তো বেশি দিন বাঁচবো না। আমি মায়ের মুখ চেপে ধরে বললাম, এইসব অলক্ষণে কথা বলবে না একদম। রিমি, মায়াকে খাইয়ে দিয়েছো? তবে অল্প খাইছে। আচ্ছা। আমি রিমির দিকে তাকালাম, ওর মুখটা ফ্যাকাশে হয়ে আছে, কিছু তো একটা হয়েছে। আমি রিমিকে বললাম, তুমি একটু আমার সাথে বাইরে আসো তো। রিমি মায়ের দিকে তাকালো, মায়া মাথা নাড়ালো। বুঝলাম না এটা কেন করলো। কেবিন থেকে বেরিয়ে এলাম। রিমি আমার পাশে এসে দাঁড়ালো। আমি রিমিকে বললাম, মায়ার কি এমন আগে হয়েছে কখনো? রিমি কিছু না বলে আমাকে জড়িয়ে ধরে কান্না করতে লাগলো। আমিও রিমিকে জড়িয়ে ধরলাম। এতদিন মায়াকেও অনেক ভালোবেসে ফেলেছি। ওর কিছু যদি হয়ে যায় এটা ভাবতেই বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠল। এখন আমারও খুব কান্না করতে ইচ্ছে করছে, কিন্তু আমাকে শক্ত হতে হবে। এই জন্য রিমিকে বললাম, আরে পাগলি, মায়ের কিছুই হবে না। আল্লাহ ঠিকই মায়াকে আমাদের কাছে ফিরিয়ে দেবে। তোমার কথা যেন ঠিক হয়। কান্না ভেজে স্বরে রিমি বলল। আমি তাকে বললাম, বেশিক্ষণ বাইরে থাকা যাবে না, মায়া হয়তো উল্টোপাল্টা কিছু ভাবতে পারে, ভিতরে চলো। দুজন মায়ের কেবিনে এলাম। মায়াকে ঘুমের ওষুধ খাওয়ানো হয়েছে, এই জন্য ঘুমিয়ে পড়েছে। আমি রিমিকে বললাম, তুমি বসো, আমি আম্মু আর রিয়াকে ফোন করি, না হলে ওরা টেনশন করবে। আর তুমি পারলে মায়ের আব্বু আম্মুকে ফোন করে বিষয়টা জানাও। রিমি মাথা নাড়িয়ে সায় দিল। আম্মুকে ফোন করে সব কিছু বললাম। আম্মু বলছে বিকেলে আসবে। বিকেলে মায়াকে পরীক্ষা করার সব রিপোর্ট নিয়ে ডাক্তারকে দেখাতে গেলাম। রিপোর্ট হাতে নিয়ে ডাক্তার কপালে ভাঁজ পড়ে গেল। আমি ডাক্তারকে বললাম, খারাপ কিছু হয়েছে নাকি ডক্টর? ডাক্তার একটা দীর্ঘশ্বাস ফেললো। এরপর টেবিলের ওপর 2 হাত দিয়ে বলল, মিস্টার অনিক সাহেব, আপনার স্ত্রীর মাথার ব্রেনের পাশে রক্ত জমাট বেঁধেছে, ওটার জন্য ওনার মাথা যন্ত্রণা করছে। এটা কেন হয়? সাধারণত মাথার বড় ধরনের আঘাত লাগলে এমনটা হয়ে থাকে। ওষুধ খেলে ভালো হবে না? এমন রোগী খুব কম পাওয়া যায়, কোনো ঔষধে এর চিকিৎসা করা যাবে না। ডাক্তারের কথা শুনে মনে হলো আমার মাথার উপর আকাশ ভেঙে পড়ল। আমার মায়া বিনা চিকিৎসায় মারা যাবে? এটা মানতে খুব কষ্ট হচ্ছে। বাঁধো বাঁধো কণ্ঠে ডাক্তারকে বললাম, এর চিকিৎসার আর কোনো উপায় নেই ডক্টর? ডাক্তার কিছুক্ষণ চুপ করে রইল, তারপর বলল, একটা পদ্ধতি আছে, তবে সেটা খুব রিস্ক। অপারেশনের সময় কোনোভাবে ব্রেনের আঘাত লাগলে পেশেন্ট মারা যেতে পারে বা তার মেমোরি লসও হতে পারে। তবে সেটা আপনার ডিসিশন। আপনি অনুমতি দিলে আমরা শীঘ্রই অপারেশনের ব্যবস্থা করব, কারণ এসব রোগী বেশি দিন বাঁচে না। আমি ডাক্তারের রুম থেকে বের হয়ে এলাম। আম্মু, আব্বু, রিয়া, রিমি আর ওর বাবা মা, মায়ের বাবা মা সবাই এসে আমাকে ঝেঁকে ধরলো মায়ের কি হয়েছে জানার জন্য। আমি পাশে থাকা বেঞ্চের উপরে ধপ করে বসে পড়লাম। আমার মাথা মনে হচ্ছে ঘুরছে, চোখে কেমন ঝাপসা দেখতে লাগলাম। এরপর কিচ্ছু মনে নেই। চোখ খুলে দেখি আমি মায়ের পাশে শুয়ে আছি। আমার একটা হাত ধরে রিমি মন খারাপ করে বসে আছে। আমি আস্তে আস্তে উঠে বসলাম। রিমি আমাকে বলল, এমনিতেই মায়ের কত বড় অসুখ, তারপর তুমি সেন্সলেস হয়ে গিয়েছিলে। জানো আমার কত টেনশন হচ্ছিল। আরে পাগলি, আমার কিচ্ছু হয়নি। যদি তোমার কিছু হতো তাহলে আমি কি নিয়ে বাঁচতাম? এইসব অলক্ষণে কথা বলবে না তো। আমার জ্ঞান ফিরেছে শুনে আব্বু আর আমার 2 শ্বশুর আমার পাশে এলো। ওনাদের সালাম দিলাম। আব্বু বলল, ডাক্তারের কাছ থেকে আমরা সব শুনেছি, ভাবতে পারছি না মায়ের এত বড় সমস্যা হবে। ওর যে অ্যাক্সিডেন্ট হয়েছিল তখন থেকে এই অসুখ শুরু হয়েছে। প্রাথমিক অবস্থায় ধরা পড়েনি, এখন সমস্যা বেশি হওয়ায় ধরা পড়েছে। আমার মেয়েটার এত অল্প বয়সে এমন অসুখ হবে ভাবতেই পারছি না। মায়ের আব্বু মন খারাপ করে কথাগুলো বলল। এখন এসব না ভেবে চিকিৎসা করা দরকার, কিন্তু ডাক্তার যা বললো ওটা শোনার পর তো অপারেশন করাতে ভয় পাচ্ছি। আমি বললাম, মায়া আমার সামনে কষ্ট পাবে সেটা আমি মানতে পারবো না। দরকার হলে বিদেশে নিয়ে যাব, তাও মায়ের চিকিৎসা করাবো। ডাক্তারকে বলছিলাম বিদেশে নিয়ে গিয়ে চিকিৎসা করতে, কিন্তু ডাক্তার বলেছে আমাদের এখানের মতোই সেখানে একই চিকিৎসা, শুধু নিয়ে গিয়ে ঝামেলা হবে, এর চেয়ে এখানে অপারেশন করতে বলল। তাহলে এখন কি করবেন? অপারেশন করাতে ভয় পাচ্ছি, যদি আমার মেয়ের কিছু হয়ে যায়। আল্লাহর উপর ভরসা রাখেন, ইনশাল্লাহ কিছু একটা হবে। তাহলে আমি ডাক্তারের সাথে কথা বলে দ্রুত অপারেশনের ব্যবস্থা করি। বলে আব্বু চলে গেল। আব্বুর পিছু মায়া
আর রিমির আব্বুও গেল। রাত 10টায় মায়ের অপারেশন। এখন রাত 8টা বাজে। আমি মায়ের পাশে বসে আছি। রুমে আর সবাই দাঁড়িয়ে আছে। এমন সময় মায়া বলল, আমি রিমি আর অনেকের সাথে একটু কথা বলতে চাই, আপনারা সবাই একটু বাইরে যান। সবাই মায়ের কথা মতো বাইরে চলে গেল। আমি মায়ের হাতটা ধরে একটা চুমু খেলাম। মায়া একটা মিষ্টি হাসি দিল। এই হাসি দেখলে কষ্ট ভুলে যাওয়া যায়, কিন্তু আমি এই হাসির মালিককে হারাতে চলেছি। না জানি আমার কাছে বেঁচে ফিরবে কিনা। মায়া বলল, ভয় পাচ্ছ নাকি? আমি মাথা নাড়িয়ে হ্যাঁ বললাম। আরে পাগল, আল্লাহ যদি আমার হায়াত রাখে তাহলে আমি অবশ্যই তোমাদের মাঝে ফিরে আসব। অবশ্য আমার এত তাড়াতাড়ি পরপারে যেতে ইচ্ছে করছে না। ইচ্ছে আছে তোমার বাচ্চার মা হব। জানি না আল্লাহ আমার এই ইচ্ছেটা পূরণ করবে কিনা। রিমি বলল, তোর কিছুই হবে না, তোকে ছাড়া আমরা অচল। নিশ্চয়ই তুই আমাদের মাঝে ফিরে আসবি। মায়া রিমির হাত ধরে বলল, বোন, আমার একটা কথা রাখবি? একটা কেন, তোর সব কথাই রাখবো। বল, কি কথা? আমার যদি কিছু হয়ে যায় তাহলে আমার বাবা মার দিকে একটু খেয়াল রাখিস। আমি ছাড়া ওনাদের আর কেউ নেই। আমার কথা শেষ হয়নি, আমাকে আগে বলতে দে। বল। আমার ভালোবাসাটাকেও আগলে রাখবি, ও যেন কোনো কষ্ট না পায়। রিমি কোনো কথা না বলে মায়াকে জড়িয়ে ধরল। দুজনই কাঁদছে। নিজেকে ধরে রাখতে পারলাম না, আমারও চোখ দিয়ে পানি পড়ছে। একটু পর মায়া বলল, জানি না আর তোমার বুকে মাথা রেখে ঘুমাতে পারবো কিনা। শেষবারের মতো আমাকে একটু তোমার বুকে জড়িয়ে নেবে? মায়ের কথা শেষ হবার সাথে সাথে বুকে জড়িয়ে নিলাম। মায়া তো কান্না করতে করতে আমার শার্ট ভিজিয়ে ফেললো। ওকে কি বলে সান্ত্বনা দেবো খুঁজে পেলাম না। শুধু বললাম, তোমার কিচ্ছু হবে না, নিশ্চয়ই তুমি আমার কাছে ফিরে আসবে। একটু পর ডাক্তার এসে বলল, রোগীকে ওটিতে নিয়ে যেতে হবে। এখন আপনারা আমাদের কাজ করতে দেন আর আপনারা আল্লাহর কাছে দোয়া করেন। আমি মায়ের পাশ থেকে উঠে দাঁড়ালাম। মায়াকে আরেকটা স্ট্রেচারে তোলা হলো। ওটা কয়েকজন নার্স মিলে নিয়ে যেতে লাগলো। মায়া পিছনে তাকিয়ে বলল, আই লাভ ইউ অনেক, অনেক ভালোবাসি তোমাকে। রিমি পাশে দাঁড়িয়েছিল। ও আমার হাত ধরলো। আমি রিমিকে জড়িয়ে ধরলাম। আব্বু আম্মু সহ সবাই তখন আমাদের কাছে চলে এলো। আমি রিমিকে ছেড়ে দিলাম। অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়ার পর 2 ঘন্টা হয়ে গেছে, এখনও ডাক্তার বের হয়নি। আমার তো হার্টবিট বেড়ে গেছে। না জানি ভিতরে আমার মায়া কি অবস্থায় আছে। একটু পর ওটির দরজা খোলার শব্দ হলো। আমি দৌড়ে গেলাম। ডাক্তারকে দেখিয়ে বললাম, আমার মায়া ভালো আছে তো? আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা করেছি। আল্লাহর অবশেষ রহমতে রোগী এখন বিপদমুক্ত। ডাক্তারের কথা শুনে বুকের উপরে পাথরটা নেমে গেল। খুশির চোটে ডাক্তারকে জড়িয়ে ধরলাম। ডাক্তারও আমার পিঠে চাপড় দিল। আমি কি এখন একটু ভেতরে যেতে পারি? এখন যেতে পারবেন, একটু পর কেবিনে শিফট করে দিব, তখন দেখতে পারবেন। আর হ্যাঁ, রোগীকে ঘুমের ইনজেকশন দিয়েছি, কারণ এই সময়ে ওর ঘুমটা খুব জরুরি। এর জন্য রোগীর পাশে থেকে কথা বলা যাবে না। বলেই ডাক্তার চলে গেল। ডাক্তারের কথা সবাই শুনেছে। সবার মুখে তখন খুশির হাসি। মায়াকে কেবিনে শিফট করা হয়েছে। আমি ওর পাশে বসে আছি। আম্মু বলল, বাবা সারাদিন অনেক ঘুরেছিস, এখন একটু ঘুমা। আম্মু তোমরা যাও, আমি মায়ের পাশে আছি। আমার সাথে রিমিও সাই দিল। একে একে সবাই চলে গেল। আমি আর রিমি রইলাম। অনেক রাত জেগে থেকে শেষ রাতে ঘুমিয়ে পড়ি। মায়া চোখ খুলে দেখে দেওয়ালের ঘড়িতে 6টা বাজে। রাতে অপারেশন রুমে নিয়ে যাওয়ার পর থেকে আর কিছু মনে নেই। তার মানে ও কি বেঁচে আছে? এটা জানার জন্য নিজের হাতে নিজেই চিমটি কাটলো আর ব্যথাও পেল। তার মানে রিমি বেঁচে আছে। এটা ভাবতে শুরুতে খুশির জোয়ার বয়ে গেল। হঠাৎ চোখে পড়লো ডান পাশে অনেক ঘুমোচ্ছে আর বাম পাশে চেয়ারে হেলান দিয়ে রিমি ঘুমিয়ে আছে। ঘুমন্ত অবস্থায় অনেকটাই কিউট লাগে। মায়া এক ধ্যানে অনেকের দিকে তাকিয়ে রইল। হালকা ধাতব শব্দে আমার ঘুম ভেঙে গেল। চোখ খুলে দেখি মায়া আমার দিকে তাকিয়ে আছে। আমি মাথা তুলে বসে বললাম, এখন কেমন লাগছে? ভালো, তবে মাথাটা অনেক ভারী লাগছে। অনেক বড় অপারেশন হয়েছে, একটু অসুবিধা তো হবেই, তবে কিছুদিনের ভেতর সব ঠিক হয়ে যাবে। আমাদের কথায় রিমিরও ঘুম ভেঙে গেছে। ওরা দুজনের দিকে তাকিয়ে একটা হাসি দিল। দুজনের হাসি দেখে আবার ওদের প্রেমে পড়ে গেলাম। আজকে দিনটা অনেক সুন্দর লাগছে। নিজেকে অনেক ভাগ্যবান মনে হচ্ছে, কারণ আমার দুজন জীবনসঙ্গী ভালো আছে। আমি উঠে গিয়ে মায়া আর রিমির পাশে বসে 2 হাত দিয়ে দুজনের হাত ধরলাম। মায়া আর রিমি আমার দিকে তাকিয়ে বলল, মশাই, ব্যাপার কি? আমার 2 বউয়ের হাত ধরেছি, এটা ব্যাপারের কি হলো? তাই তো। জানো মায়া, তোমাকে নিয়ে কত টেনশন হচ্ছিল। তোমার ভালোবাসা আর দোয়ায়
আবার তোমার কাছে ফিরে এসেছি। ওই দোয়া কেউ একা করেছে, আমিও করেছি। ওই সতীন, চুপ থাক। আমি এখন বরের কাছে থাকবো, তুই যা এখান থেকে। রিমি মায়ের কথা শুনে বলল, আমি যাব না, যা করার আমার সামনে করো। ওই দুজন চুপ করো, বলছি না ঝগড়া করবে না। মায়া আর রিমি হাসতে হাসতে বলল, সংসারে যদি একটু ঝগড়া না হয় সেটাকে সংসার বলে না। বুঝেছি, এখন তুমি একটু চুপ থাকো, কারণ ডাক্তারের তোমাকে বেশি কথা বলতে বারণ করেছে। মায়া আমার হাত শক্ত করে চেপে ধরেছে, আর রিমি আমার বুকে হেলান দিয়ে আছে। নিজেকে এখন সব থেকে সুখী মানুষ মনে হচ্ছে। এইভাবে চলছে আমাদের দুষ্টু মিষ্টি ভালোবাসা। এতদিন ধরে গল্পটা পড়ার জন্য ধন্যবাদ। পুরো গল্পটা কেমন হয়েছে কমেন্টে মতামতটা অবশ্যই জানাবেন। খোদা হাফেজ।